এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পাঠ গল্প পেতে আমাদের SM ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। সবার বিয়েতে বরযাত্রী আসে, আর আমার বিয়েতে হবু স্বামীর সাথে তার একমাত্র বউ এসেছে। সেই বউ আর কেউ না, আমারই একমাত্র বেস্ট ফ্রেন্ড। অবাক হচ্ছেন না? আমি অবাক হয়ে নির্বিকার তাকিয়ে আছি ওইদিকে। উপস্থিত সবাইও চমকে আছে, সবার চেহারাই বলে দিচ্ছে লিয়ার পেটটা অনেকটা উঁচু, হয়তো অন্তঃসত্ত্বা। আচ্ছা, আয়ান ভাইয়া বিবাহিত হলে আমার সাথে এতদিন প্রেমের নাটক কেন করলো? আমার ইমোশন নিয়ে কেন খেললো? আমি রৌনাকে বিয়ে করতে পারবো না বাবা। আমার স্ত্রী আছে, আর সে আমার হবু সন্তানের মা হতে চলেছে। তোমার যদি রৌনককে বিয়ে করার ইচ্ছা ছিল না, তাহলে এত নাটকের কি প্রয়োজন ছিল? যে যাই হোক, আমি পারবো না বিয়ে করতে। পারবো না মানে পারবো না। এইসব ড্রামা অফ করো। আমাকে আর লিয়াকে ভিতরে যাইতে দাও। লিয়া অনেক টায়ার্ড, এই মুহূর্তে ওর বিশ্রাম প্রয়োজন। এই পরিস্থিতিতে আয়ান শুধু তাদের কথা ভেবে যাচ্ছে দেখে সবাই আশ্চর্য হয়ে গেছে। এক মেয়েকে বিয়ের আসরে ছেড়ে দেওয়া, তার সাথে 5টা মাস প্রেমের নাটক করা এবং শেষ মুহূর্তে এসে তাকে ছেড়ে দেওয়া, সেই মেয়েটার মনের অবস্থা কেমন হচ্ছে তা সে ভাবছে না। আচ্ছা, রৌনক তো লিয়ার থেকে দেখতে খারাপ নয়, তাহলে আয়ানকে দেখে বোঝা যাচ্ছে না যে সে অনুতপ্ত তার কাজে। রৌনক ড্রয়িং রুম থেকে দৌড়ে সোজা নিজের রুমে ঢুকে দরজা আটকে দিল। সবাই রৌনকের পিছু পিছু গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। রৌনক নিজের খুব আটকাতে পারছে না, ড্রেসিং টেবিলের সামনে রাখা সব ফেলে দিল। রৌনক নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। ওয়াশরুম থেকে ফিনাইলের বোতল এনে ডক ডক করে আধ বোতল খেয়ে নিল। রৌনকের চারপাশ ঘুরতে লাগলো, চোখের সামনে সব অন্ধকার হয়ে পড়ছে। নিজেকে না সামলাতে পেরে সে লুটিয়ে পড়ল ফ্লোরে। অনেকক্ষণ ধরে দরজা খুলতে না পেরে দরজা ভাঙ্গার প্ল্যান করলো সবাই। দরজা ভেঙে রৌনককে সবাই ফ্লোরে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যায়। রৌনকের মা আলিয়া শিকদার নিজের কলিজার টুকরার এমন অবস্থা দেখে জ্ঞান হারিয়ে ফেলল। রৌনকের বড় ভাই রাফিন একমাত্র বোনের অবস্থা দেখে কি করবে ভেবে পায় না। দ্রুত তাকে কুলে উঠিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আয়ান আর লিয়া রাফিনের কুলে রৌনককে দেখেও চুপচাপ বসে রইল। আয়ানের বাবা মা সবাই রৌনকের সাথে চলে গেছে। বিয়েতে আসা সবাইও নিজেদের মতো কথা বলতে বলতে চলে গেল। একটু আগে কোলাহল পরিপূর্ণ বাড়িটা কেমন নিস্তব্ধ হয়ে গেছে। পুরো বাড়িতে কেবল আয়ান আর লিয়া। লিয়ার প্রেগন্যান্সির 8ম মাস শেষের দিকে। এই সময়টায় যে কোনো মেয়েই বেশি চলাচল করতে পারে না। রিয়ার মাথা গড়িয়ে গাম জ্বরে পড়ছে। তাকে দেখে আয়ান বিচলিত হয়ে পড়ল। তুমি গামছো কেন লিয়া? এনিথিং রং? আপনি কোনো কিছু ঠিক করছেন না আয়ান। আপনি সবার জীবন নিয়ে খেলছেন। এতটা প্রতিহিংসা, তাও আবার নিজের আপনজনদের সাথে। একদিন পস্তাবেন, আপনি খুব পস্তাবেন। আমার রনুর যদি কিছু হয়ে যায় না আয়ান, আমি ক্ষমা করব না আপনাকে। ও আচ্ছা, নেক্সট। একদম চুপচাপ থাকবা, বলে যাবা না আমি আয়ান শিকদার। তুমি আমার হবু সন্তানের মা বলে যে আমি তোমাকে ক্ষমা করে দিব, এটা ভুলেও ভাববা না। আমার থেকে একটু বেশি বুঝতে যাবা, ওই মুহূর্তে আমি ভুলে যাব কে তুমি। আয়ানের বিরক্তি মাখা কণ্ঠে বলা এসব কথা লিয়ার বয় শুরু হয়। লিয়া মনে মনে বলে, সত্যি তো, আয়ান যেমন মানুষ সে যা ইচ্ছা করতে পারে। আমাকে আমার সন্তানের জন্য সুস্থ থাকতে হবে। আল্লাহ, তুমি রৌনককে সুস্থ করে দিও প্লিজ। এদিকে আয়ান নিজের মনে মনে বিড়বিড় করছে। আর কতদিন দূরে দূরে থাকবে সে? এবার তো তাকে ফিরতেই হবে। তার প্রিয়সীর যে মৃত্যুর সাথে লড়াই করছে, এবার খেলা জমবে। যা হবে সব সামনাসামনি। হাসপাতালে এখন প্রচুর ভিড়, কারণ পুরো শিকদার বাড়ির লোকজন যে এখানে জমা হয়েছে। শিকদার বাড়ির কলিজার টুকরার যে এই অবস্থা। শিকদার হসপিটালটা শিকদারেরই তৈরি করা। রৌনককে নিয়ে যাওয়া হয়েছে ওটিতে। এখন তার স্টমাক ওয়াশ করা হবে। ওটির বাইরে বসে সবাই দোয়া করছে সুস্থতার। রাফিন একটু বাহিরে বের হয়, কল লাগায় কাউকে। হ্যালো ব্রো, কেমন আছিস? কি হয়েছে রাফিন? তোর আওয়াজ এমন শোনা যাচ্ছে কেন? আরে ওকে? ইয়া ব্রো, আই এম ফাইন। তুই কি দেশে আসবি? হোয়াটস দ্য ম্যাটার রাফিন? উইদাউট এনি রিজন তুই আমাকে আসার কথা বলছিস? বাসায় সব ঠিক আছে? নাথিং ইজ ফাইন ব্রো। রনু সুইসাইড করার ট্রাই করছে। আমরা ওরে হসপিটালে নিয়ে আসছি। ওটিতে ওকে নিয়ে যাওয়া হয়েছে। আমি হেল্পলেস ফিল করছি। আমার বোন খুব কষ্ট পাচ্ছে ব্রো। হোয়াট দ্য হেল ম্যান? তুই আমাকে এখন বলছিস? আমি আসছি, বাকিটা এসে শুনবো। কাল সকালের মধ্যে আমি বাসায় থাকবো। আচ্ছা, বাই ব্রো। কল কেটে সেই লোক দ্রুত টিকিট কেটে নিল। তার বুকের মাঝে শূন্যতা অনুভব হচ্ছে। বাসা থেকে দূরে আসলেও যে বাড়িতে তার প্রাণ ভ্রমর রেখে এসেছে। সে তো আয়ান বিষয়ক বিয়ে নিয়ে কোনো কথাই জানে না।
আচ্ছা, বাড়িতে গিয়ে যখন শুনবে এসব, তখন তার রিয়েকশনটা কেমন হবে? নতুন করে কি কোনো জ্বর আসবে? রৌনককে বিছানায় দিয়ে দেওয়া হয়েছে, সেন্সলেস হয়ে আছে। স্টোমাক ওয়াশ এতটা সোজা নয়। বেডে হাত পা বেঁধে রেখে গলা দিয়ে পেট অবধি যে মোটা পাইপ দিয়ে ওয়াশ করে, তাতেই অর্ধেক জান বেরিয়ে যায়। এত কষ্ট সহ্য করতে হয় বলার মতো না, তবুও মানুষ কিছু না ভেবেই করে ফেলে। এজন্যই ভেবে কাজ করতে হয়। একজন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষ থেকে গল্প শুনলে হয়তো কেউ আর আত্মহত্যার মতো কাজ করতো না। আজ নিজের ভুলের জন্য এত কষ্ট রৌনককেই সহ্য করতে হয়েছে। চেহারা মলিন হয়ে আছে রৌনকের। কি এক অবস্থা! চঞ্চলতায় দুষ্টুমিতে যে মেতে থাকতো, আজ সে শান্ত, প্রচুর শান্ত। রৌনককে সুস্থ দেখে সবাই বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। রৌনকের কাছে রাফিন আর রৌনকের মা আর বড় মা মানে আয়ানের মা থেকে গেল। আয়ান লিয়াকে নিজের রুমে নিয়ে গেল ধরে ধরে। এই অবস্থায় সিঁড়ি দিয়ে একা একা ওঠা লিয়ার পক্ষে পসিবল না। লিয়ার কোনো কিছুই ভালো লাগছে না। একবার যদি একটু রৌনকের খবর পেত তাহলে শান্তি লাগতো। আয়ান হয়তো লিয়ার অস্থিরতা বুঝতে পেরেছে, তাই আয়ান লিয়াকে বলল, এইভাবে বেহুদা টেনশনে ফেলে যদি আমার সন্তানের ক্ষতি হয়, আই ওয়ান্ট টু স্পেয়ার ইউ লিয়া। এখন সোজা ঘুমাও তুমি। আমি তোমার দেখাশোনার জন্য মানুষ নিয়ে আসবো। রুম থেকে একদম বের হবা না, আর কারোর সাথে কথা বলার চেষ্টাও করবা না। এটা কেমন কথা আয়ান? আমি এভাবে একা একা কিভাবে থাকবো? আমাকে আপনি আমার মায়ের বাসায় রেখে আসেন প্লিজ। আপনার সাথে থাকলে আমি প্রতিটা সময় ভয়ে থাকি, আর সহ্য হচ্ছে না আমার। কবে আমাকে মুক্তি দিবেন আপনি? যতদিন না অবধি আমি আমার এই শুরু করা খেলার সমাপ্তি টানছি, ঠিক ততদিন তোমার মুক্তি নাই। শুয়ে পড়ো, আমি খাবার অর্ডার করে দিয়েছি। এরপর খাবার খেয়ে মেডিসিন খেয়ে ঘুমাবা। লিয়ার কথা বাড়ালো না। সে জানে কথা বাড়িয়ে কোনো লাভ নাই। আয়ান লিয়াকে রাতের খাবার খাওয়াচ্ছিল। এমন সময় আয়ানের রুমে ওর মা প্রবেশ করে। মিসেস আফিয়া শিকদার রুমে এসেই আয়ানকে নিজের দিকে ঘুরিয়ে তার গালে থাপ্পড় লাগায়। আয়ান অবাক চোখে তার মায়ের দিকে তাকায়। সে ভাবতে পারছে না তার মা তার গায়ে হাত তুলেছে। তোর মতো সন্তান যে আমি জন্ম দিয়েছি ভাবতেই ঘৃণা হচ্ছে আমার আয়ান। তুই কি কারো ভালো সহ্য করতে পারিস না? কি দোষ ছিল ওই মেয়েটার? হ্যাঁ, তোর স্ত্রী ছিল, সে আবার প্রেগনেন্ট। ও তাহলে কেন তুই ওই মেয়েটার সাথে এত নাটক করলি? মিসেস আফিয়া শিকদার কান্নারত কণ্ঠে আয়ানের কাছে জানতে চাইল। মায়ের কান্না দেখেও আয়ান স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। তার বাবা বেগ আগের মতো। আয়ান চোখ মুখ শক্ত করে তার মাকে বলল, এসব আজেরা ফাউ পেছাল নিয়ে আমার রুম থেকে বের হও। আমি চাই না তোমার সাথে খারাপ বিহেভিয়ার করতে আম্মু। আয়ান, নিজের মায়ের সাথে কিভাবে কথা বলছো তুমি? তুমি বেশি কথা না বলে ঘুমাও লিয়া। আফিয়া শিকদার নিজ সন্তানের কাছে অপদস্থ হয়ে রুম থেকে বেরিয়ে গেল। চোখ দিয়ে পানি পড়ছে তার। কেন যে আয়ান এমন করে তা সে আজও জানে না। প্রায় অনেকক্ষণ হয়েছে জ্ঞান ফিরেছে রৌনকের। চুপচাপ শুয়ে মাথার উপর তাকা সাদা রঙের ছাদ দেখছে। রাফিন বোনের পাশে বসে বোনের হাত ধরে বলল, কেন এরকম বলদের মতো কাজ করলি? একজন মানুষ কি তোর জীবনের থেকে বেশি দামি বনু? আমাদের মা থেকেও সে বড় হলো তোর কাছে। তুই জানিস, তুই যখন আম্মুর পেটেতে ছিলি তখন আম্মু খুব অসুস্থ থাকতো। ডাক্তার বলেছিল যে একজনকে বাঁচাতে পারবে, তখন আম্মু তোকে বেছে নিয়েছিল। আল্লাহর দোয়ায় আম্মু আর তুই দুজন সুস্থ হয়েছিস তখন। যে মা নিজের কথা না ভেবে তোর কথা ভেবেছে, আর আজ এই রকম এক কাজ করলি মা বাবার কথা না ভেবে। রৌনক নিজের করা ভুলে লজ্জিত। ভাইয়ের দিকে তাকানোর মতো সাহস পাচ্ছে না সে। সে আগের বসে খুব বড় এক ভুল করে ফেলেছে। কিছুক্ষণ পর রৌনক তার ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করে দে ভাইয়া। আমার রাগে মাথা কাজ করছিল না। আমি কি করতাম তখন? এইভাবে সবার সামনে আমাকে হাসির পাত্রী বানিয়ে কিভাবে অপমান করলো। আমাকে ভালো যদি নাই বাসতো আগেই বলে দিত সে। তা না করে সে এই কাজ করলো। আর লিয়া কিভাবে এসব করলো ভাইয়া? সে না তোমাকে ভালোবাসতো? রৌনকের কথায় রাফিনের চোখ সলসল করে উঠল। তবুও বোনের সামনে নিজেকে শক্ত প্রমাণ করতে অন্যদিকে তাকিয়ে নিজেকে কন্ট্রোল করলো আর বলল, এসব বাদ দে বনু, কাল সকালে একটা সারপ্রাইজ আছে তোর জন্য। আশা করি তোর পছন্দ হবে। মজা নিচ্ছ আমার সাথে ভাইয়া? আমাকে সারপ্রাইজ? হ্যাঁ, আচ্ছা ভাইয়া, যে বাসায় আয়ান আর লিয়া আছে ওই বাসায় আমরা কিভাবে থাকবো? আমি বাসায় গিয়ে বাবার সাথে কাল কথা বলবো। ও বাড়ি থেকে আলাদা হওয়ার জন্য অনেক রাত হয়েছে, ঘুমা। রাফিন কেবিন থেকে বের হয়ে বাড়িতে কল দিল তার বড় আম্মুর কাছে।
হ্যালো রাফিন, বল ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ বড় আম্মু, বনু ঠিক আছে, এখন ঘুমাচ্ছে, তুমি টেনশন নিও না। আর শোনো, কাল সে বাড়িতে ফিরছে, সাথে তো বনুকে নিয়ে আমরা আসছি। আমাদের ওয়েলকাম জানাতে যেন কোনো ত্রুটি না হয়। সত্যি বলছিস ও আসবে? বাবা তোকে বলেছে? এত খুশি কই রাখবো আমি। শিকদার বাড়ির 2 কলিজার টুকরা কাল আসবে, আর তাদের স্বাগতম জানাতে ত্রুটি থাকবে সেটা কিভাবে হয়? চিন্তা করিস না, সব সুন্দরভাবে হয়ে যাবে। ধন্যবাদ বড় আম্মু। সকাল থেকেই শুরু হয়েছে হইচই শিকদার বাড়িতে। বাড়ির বড় ছেলে আজ বাড়িতে ফিরবে, এতগুলো বছর পরে আনন্দে আছে। আর রৌনকও তো বাড়িতে আসবে সুস্থ হয়ে। ডাবল সেলিব্রেশন আজ। বড় ভাবি, আজ আমি সমুদ্রের পছন্দের সব খাবার রান্না করব। হ্যাঁ কর, ছেলে আমার তোর হাতের খাবার খেতে খুবই পছন্দ করে। আর বইল না ভাবি, ছেলেটাকে দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি, আর আজ তা সার্থক। তবে ছোট, বাড়ির সব খবর এখন কানে গেলে ওর কি হবে বুঝতে পারছিস? আমরা ওর আমানতের খেয়ানত করতে গিয়েছিলাম। ও যদি জানতে পারে তাহলে আমাদের কারোর সাথে কোনো সম্পর্ক রাখবে না। এভাবে বলো না ভাবি। যাই হোক, ওকে এখন এসব জানানো যাবে না, তুমি খেয়াল রাখিও। বাড়ির বাহিরে গাড়ি আসার আওয়াজ পেয়ে 2 জালের কথা থেমে যায়। দ্রুত কিচেন থেকে হাত ধুয়ে বেরিয়ে পড়ে ছেলেকে দেখতে। শামীম শিকদার, পিয়া শিকদার ও তাদের 2 স্ত্রী দরজায় দাঁড়িয়ে আছে সমুদ্রের জন্য। সমুদ্র হলো শামীম শিকদার ও আফিয়া শিকদারের বড় ছেলে, আয়ানের বড় ভাই। সমুদ্রের পুরো নাম সাফাওয়াত সমুদ্র শিকদার। পিয়া শিকদার ও আলিয়া শিকদারের বড় ছেলে রাফিন শিকদার ও একমাত্র মেয়ে প্রিয়সী রৌনক শিকদার। বাড়ির সবাই আদর করে রৌনক, রৌনু বলে ডাকে। আয়ান ঘুমিয়েছিল। সবার হইচইয়ের আওয়াজ পেয়ে লিয়া ধীরে ধীরে হেঁটে বেলকনিতে এসে দাঁড়ায়। গাড়ি থেকে একজন বয়স 26-এর যুবককে নামতে দেখে। কালো প্যান্ট ও কালো টি শার্ট পরা, গায়ের রং ফর্সা, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, চোখে কালো সানগ্লাস, মুখে হালকা খুচা খুচা দাড়ি। ছেলেটাকে খুব সুন্দর লাগছে। ছেলেটি গাড়ি থেকে নেমেই আগে বাবা মাকে সালাম করে জড়িয়ে ধরল। এতদিন পরে বড় ছেলেকে পেয়ে তার মা বাবাও আবেগ আপ্লুত হয়ে পড়ল। আরে মা, তুমি এভাবে কান্না করছো কেন? দেখো, আমি একদম ঠিক আছি। আমার সাথে কথা বললি বাবা? মায়ের কথা কি মনে আছে তোর? কি যে বলো আম্মু, মনে কেন থাকবে না বলো? পড়াশোনার জন্যই তো আমি দূরে ছিলাম, এখন আর তোমাদের থেকে দূরে যাব না। কেমন আছো তুমি শাশুমা? আলিয়া শিকদারের দিকে তাকিয়ে সমুদ্র তাকে প্রশ্ন করল। সেই ছোট থেকে সমুদ্র তাকে শাশুমা বলে ডাকে। আলিয়া শিকদার হেসে ফেলল এমন কথায়। তুই আর পাল্টালি না দুষ্টু ছেলে, সেই আগের মতোই থেকে গেলি। আলহামদুলিল্লাহ, ভালো আছি বাবা। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো শাশুমা। সব কাজ থেকে এখানেই দাঁড়িয়ে শেষ করব? আমাকে বাড়িতে ঢুকতে দিবে কি না? ইস রে, আমরা সবাই তোকে কাছে পেয়ে ভুলে গেছি। চল চল তাড়াতাড়ি। সবাই সমুদ্রকে নিয়ে বাড়ির ভিতরে গেল। এতক্ষণ এসব কিছু অবাক চোখে দেখছিল লিয়া। উপর থেকে স্পষ্টভাবে সব কথা শোনা যায় না, তাই সে তাদের কথোপকথন শুনতে পায় নাই। ছেলেটার সাথে আয়ানের চেহারার অনেক মিল। এসব প্রশ্নের জবাব সে আয়ান থেকেই পাবে। এজন্যই রুমে গিয়ে আয়ানকে ডেকে তুলল। আয়ান, আমার খুব ক্ষুধা লাগছে, আর মেডিসিনের সময়ও চলে যাচ্ছে, উঠেন। এতদিন আমি হাজার ডেকেও খাবার খাওয়াতে পারিনি তোমাকে, আর আজ ক্ষুধা লেগে গেল। এত কথা জানি না, ক্ষুধা লাগছে খাওয়াবেন কি না বলেন। দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসছি। আয়ান, নিচ থেকে অনেক সুন্দর ঘ্রাণ আসছে খাবারের, আমাকে কি ওখানে খেতে নিয়ে যাবেন? লিয়া খুব শান্ত কণ্ঠে আয়ানকে কথাটি বলল। আয়ান লিয়ার দিকে এক পলক তাকালো। লিয়ার মন খারাপ। রিয়ার ফেস রিয়েকশন দেখে আর না করতে পারল না আয়ান। ফ্রেশ হয়ে এসে লিয়াকে নিয়ে নিচে নামলো। সিঁড়ি দিয়ে লিয়াকে ধরে নিচের দিকে তাকিয়ে ধীরে ধীরে হেঁটে আসছিল আয়ান। তাই আর ডাইনিং টেবিলে বসা সমুদ্রকে সে খেয়াল করে নাই। কিন্তু সমুদ্র অবাক হয়ে আয়ানকে দেখছে। আয়ানকে দেখেই বুঝে গেছে মেয়েটি আয়ানের স্ত্রী। এটা ভেবে অবাক হচ্ছে সমুদ্র। ছোট ভাই বিয়ে করেছে, তার স্ত্রীও অন্তঃসত্ত্বা, এই খবর সে জানে না। টেবিলের কাছে যাওয়ার পর আয়ান সমুদ্রকে দেখে চমকে গেলেও নিজেকে শান্ত করে নেয়। কি অবস্থা ভাই, কখন আসলা? খবরই তো পেলাম না আমি। তুইও যে বিয়ে করেছিস, আমি বড় আব্বু হচ্ছি, সেই খবরও তো আমি জানি না। সে খবর কেউ জানতো না ভাইয়া, লং স্টোরি, পরে সময় করে বলবো। লিয়া বসো এখানে। লিয়াকে এক চেয়ারে বসিয়ে দিল আয়ান। বাহ ভাই, তুই তো অনেক বদলে গেছিস। সময় সবাইকে বদলে দেয় ভাই। খেয়েছো তুমি? ছোট আম্মু লিয়ার অনেক ক্ষুধা পেয়েছে তোমাদের রান্নার স্মেলে। মেয়েটা কে?
আগে খাবার দাও, তোমরা আমাকে পরে দিলেও হবে। সমুদ্রের কথায় মিসেস আলিয়া শিকদার খাবারের প্লেটে খাবার বেড়ে লিয়ার সামনে দেয়। মেয়ের বেস্ট ফ্রেন্ড ছিল লিয়া, সেই হিসেবে কম আদর করতো না মেয়েকে। মাঝখানে কোথায় গায়েব হয়ে গিয়েছিল কেউ জানতো না। মেয়েটার এই পরিস্থিতি দেখে খুব মায়া লাগে তার। কেমন আছো তুমি লিয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি? আলহামদুলিল্লাহ। খাবার খেয়ে নাও, নিজের যত্ন নিও। এই বাড়ির সবাইকে নিজের আপনজন ভাববে। যখন যা প্রয়োজন হবে বাড়ির যে কোনো সদস্যকে বলবে। জি আচ্ছা। তুই দাঁড়িয়ে আছিস কেন? বস, তুইও নাস্তা কর। না, তোমরা করো, আমি বাইরে করব। লিয়াকে মেডিসিন খাইয়ে দিই, আমি বের হব। একদিন বাহিরে নাস্তা না করলে কিছু হবে না। কাজ আমি আছি, আমার সাথে করে নে। বাড়ির কেউ বলতেও পারছে না যে আয়ান এই বাসায় তাকে টিকে, কিন্তু খাবার এই বাসায় খায় না। নিজের মতো একা একা থাকে, বাড়িতে থেকেও না থাকার মতো। আয়ান তো মনে মনে বেজায় খুশি সমুদ্র আসায়। আয়ানের প্ল্যানগুলো যে কাজে লেগেছে ভেবেই, তাই সে আর না করলো না, খাবার টেবিলে বসে পড়ল। তখন রাফিন রৌনাককে নিয়ে বাড়িতে ঢুকে খাবার টেবিলে নিয়ে সমুদ্রের পাশের চেয়ারে বসিয়ে দিল। রৌনাক অন্যমনস্ক তাকায়, খেয়াল করলো না সমুদ্রকে। সমুদ্র তা খেয়াল করলো আর রৌনাকের হাতে একটা চিমটি কাটলো। বেতায় চোখ মুখ কুচকে পাশে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল রৌনাক। চোখ বড় বড় করে তাকিয়ে আছে সে। এভাবে চোখ বড় বড় করে ডাইনি মার্কার লোক কেন দিচ্ছিস প্রিয়সী? কি আর করবো ভাইয়া, ফিনাইল খেয়ে সুইসাইড করার চেষ্টা করে যে সে ডাইনি ছাড়া আর কি হতে পারে। খবিশ মানুষজনে ভরে গেছে আমাদের বাড়ি। আয়ান, হচ্ছেটা কি? এটা কোন ধরনের কথা? আয়ানের এই খুঁচা দিয়ে বলা কথাটা খুব কষ্ট পেল রৌনাক। আয়ানের পাশে লিয়াকে দেখে তার অনেক খারাপ লাগা অনুভব হচ্ছে। রৌনাক ভাবতে পারে নাই এইভাবে কথা শোনাবে আয়ান তাকে। এর মধ্যে আবার সমুদ্রকে দেখে রৌনাকের মাথা ঘুরছে। পরের দিন রৌনাকের কুলে মাথা রেখে শুয়ে আছে আয়ান। আয়ানকে রৌনাকের কুলে মাথা রেখে শুয়ে থাকতে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সমুদ্র। রৌনাক আয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সমুদ্র এই দৃশ্য দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। এই সময় সমুদ্রের খালাতো বোন সামায়রা ও সেখানে উপস্থিত হয়। সেও এইসব দেখে চিৎকার করে ওঠে। রৌনাক, আয়ান ভাই, কি হচ্ছে এখানে? সামায়রার চিৎকারে রুম থেকে বেরিয়ে আসে লিয়া, আর বাড়ির সবাইও দ্রুত এখানে এসে পড়ে। প্রথমে সামায়রার চিৎকারে রৌনাক হকচকিয়ে গেলেও পরে তার কুলে আয়ানকে দেখে সেও আশ্চর্য হয়ে যায়। আয়ান ভাইয়া, আপনি এখানে? আয়ানকে অবাক হয়ে প্রশ্ন করে রৌনাক। এসব দেখার পর বাড়ির সবাই এইভাবে অবাক হয়েছে, আর সাথে রৌনাকের প্রশ্ন শুনে তো আরও। তোমার কোলে আয়ান ভাইয়ের মাথা রেখে শুয়ে আছে আর তুমি তার মাথায় বিলি কেটে দিচ্ছিলে। আমি আর সমুদ্র ভাইয়া নিজের চোখে এসব দেখছি, আর এখন তুমি আবার জিজ্ঞেস করো সে এখানে কি করে? এখানে কি কোনো ফিল্মের শুটিং চলছে নাকি রৌনাক? সামায়রার প্রশ্নে অনেক অপমান বোধ করলো রৌনাক। সে বুঝতে পারছে সামায়রা কোন ইঙ্গিতে তাকে এই কথা বলল। লজ্জায় মাথা নিচু করে ফেলল সে। রনু, তুমি কাজটা একদম ঠিক করো নাই। আজকের পরে যাতে এইসব না দেখি। সমুদ্রের মায়ের কথায় রৌনাক আকাশ থেকে পড়ল। সবাই যে তাকে ভুল বুঝছে, বড় আম্মুর দৃষ্টিতে সে আজ অন্য কিছু দেখতে পাচ্ছে। আমি জানি না আম্মু, বিশেষ করো আয়ান ভাইয়া এখানে কি করছে? মিথ্যে কেন বলছিস তুই রনু? আমি রুমে যাচ্ছিলাম আর তুই আমাকে দেখে বললি যে তোর কুলে মাথা দিয়ে শুতে তুই আমার চুলে বিলি কেটে দিবি। পরিবারের সব সদস্যের সামনে এই রকম কথা শুনে লজ্জায় কারো দিকে তাকাতে পারছে না রৌনাক। চোখ বেয়ে পানি পড়ছে রাগে। ঘৃণা হচ্ছে প্রচন্ড তার আয়ান নামক ব্যক্তির উপর। তা আয়ান, সে আপনাকে বলল আর আপনিও তাকে না বলতে পারলেন না? সবাই যে যার কাজে যান, সামান্য বিষয়টাকে এত বড় করে দেখার মতো কিছুই হয়নি। ছোট বোন বড় ভাইয়ের চুল বিলি কেটে দিতেই পারে। লিয়ার কথায় সবাই চলে গেল। রৌনাককে ওর মা রুমে নিয়ে গেল। সেখানে দাঁড়ানো আছে সামায়রা, সমুদ্র, আয়ান এবং লিয়া। তোমার হাজবেন্ডের এক মেয়ের সাথে দেখেও তুমি এত স্বাভাবিকভাবে আছো কিভাবে ভাবি? সব জেনেও দেখে রেখো জামাইকে রনের মতো মেয়ের থেকে। রনের মতো মেয়ে মানে? তোমার কথার মানে বুঝলাম না। শোনো সামাইরা, যে বাড়িতে দাঁড়িয়ে আছো সেটাও রনকের বাড়িতে। রৌনাককে আমি অনেক আগে থেকে চিনি, সে কেমন। তুমি এইটুকু কথাকে এত বাড়াচ্ছ কেন? আজব, নিজের চরকায় তেল দাও, অন্যের ব্যাপারে নাক না গলালেও চলবে। তুমি আমার বোনের সাথে কিভাবে কথা বলছো লিয়া? সামায়রা যেমন তোর খালাতো বোন, রওনাকও কিন্তু তোর চাচাতো বোন, ভুলে যাস না আয়ান। একজনকে সম্মান দিবি, অন্যজনকে ছোট করবে, এটা তো হয় না। আমি বাড়িতে ছিলাম না, কি হয়েছে না হয়েছে আমি কিছুই জানি না, তাই কিছু বলতে পারলাম না। তবে প্রিয়সীকেও আমি ভালোভাবে চিনি। সে তোকে তার কোলে দেখে ততটাই অবাক হয়েছে যতটা আমরা হয়েছি।
আজ কিছু বললাম না, এরপর এমন কিছু আমার সামনে হলে ভালো হবে না আয়ান। আর সামাইরা সামান্য বিষয়কে এত বাড়িয়ে মানুষের সামনে উপস্থাপন করেছিস, এর জন্য তোকে কিছু বলবো না এমন নয়। আমি মেয়েদের গায়ে হাত তুলি না। বেড়াতে এসেছিস, ভদ্র মানুষ হয়ে থাক। লিয়া আয়ানকে নিয়ে রুমে যাও তুমি। সমুদ্রের অপমানে আয়ান আর সামাইরা মাথা নিচু করে রাগে ফুলতে ফুলতে চলে গেল সেখান থেকে। লিয়া মুচকি হেসে সমুদ্রকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, সব সময় আপনার চোখের সামনে যা দেখি তা সত্যি নাও হতে পারে। আমি অবাক হইনি একটু, কারণ সব আমি নিজের চোখেই দেখেছি, কিন্তু আমি কাউকে বলি নাই কারণ আপনার আম্মুর ব্যবহারে। মানুষ বলে না, যার যার তার তারই, এই কথাটির ব্যাখ্যা আমি আজ পেলাম। লিয়াও চলে গেল রুমে। লিয়া এক রহস্যের মধ্যে সমুদ্রকে রেখে গেল। সমুদ্র প্রচুর টায়ার থাকায় নিজের রুমে চলে গেলেও বাড়ির মানুষের ব্যবহার আর কথাবার্তা তার সন্দেহ হচ্ছে। এখানে এমন কিছু হয়েছে তা সে জানে না। তার প্রিয়সী কেন সুইসাইড করার চেষ্টা করছিল এই ব্যাপারটাও এখনো জানে না। আম্মু, বিশেষ করো আয়ান ভাইয়া ওখানে ওই অবস্থায় কিভাবে ছিল আমি জানি না। রৌনাকের কান্না করতেও কষ্ট হচ্ছে। মেয়ের অবস্থা দেখে মেয়েকে শান্ত করার চেষ্টা করতে লাগলেন আলিয়া শিকদার। আমি জানি তো আমার মেয়ে এই রকম না। কি হয়েছে আমি জানতেও চাই না মা, কারণ আমি তোকে বিশ্বাস করি। মায়ের কথায় রৌনাক নিজেকে শান্ত করার চেষ্টা করে। আর কেউ বিশ্বাস করুক বা না করুক, তার মা তো তাকে বিশ্বাস করে। আয়ানকে ওর কাজের শাস্তি আমরা দিব। আমাদের ভুল বুঝিস না। আজ এত বছর পরে সমুদ্র এসেছে, তাই আমরা সিন ক্রিয়েট করতে চাই না মা। সে তো কিছুই জানে না বাড়ির সম্পর্কে। মা, আমার আর এসব ভালো লাগে না। আমি এখানে থাকবো না আর। তুমি আব্বুকে বলে এই বাড়ি থেকে অন্য কোথাও শিফট হওয়ার চেষ্টা করো প্লিজ। আমি আর তোর বাবাও এটা ভেবেছি। আজ রাতেই তোর বড় আব্বুর সাথে আমরা কথা বলবো। তুই বিশ্রাম নে, আমি একটু আসছি। মিসেস আলিয়াও অবাক তার বড় জালের কাজে। কি সুন্দর ব্যবহার আজ তার দেখলো। কষ্ট পেয়েছে তার মেয়ে, অথচ এই নিয়ে মিসেস আফিয়ার কোনো মাথা ব্যথা নাই। সে কি সুন্দর তার ছেলেদের নিয়ে ব্যস্ত। মিসেস আলিয়া চলে যেতে রৌনাক কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সব ঘটনা ভাবতে লাগলো। সে তো রাফিনের চুল বিলি কেটে দিচ্ছিল, সেখানে আয়ান কিভাবে আসলো। কিছুক্ষণ আগে ডাইনিং টেবিলে রৌনাককে নিয়ে মজা করায় মন খারাপ করে বসে আছে সে। শরীরের থেকে মনের অসুখ রৌনাকের। দুতলায় এক সাইডে রাখা আছে অনেক বড় এক দুলনা। দুলনাটা রৌনাকের জন্য বানানো হয়েছে। দুলনায় বসে আপন মনে ভেবে চলেছে তার সাথে হওয়া অন্যায়গুলো, অথচ তার বাড়ির লোক কি সুন্দর স্বাভাবিক আচরণ করছে আয়ান আর লিয়ার সাথে। সে কিছুতেই এই বাসায় থাকবে না। তখনই রাফিন রৌনাকের কাছে আসে। বনু, আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে, তুই একটু আমার মাথার চুলগুলো টেনে দে তো। আচ্ছা ভাইয়া, তুমি এখানে শুয়ে থাকো, আমি দিচ্ছি। তোর কি খুব মন খারাপ বনু? মন খারাপ করিস না, ওই আয়ানকে আমি ছাড়বো না। রৌনাক তো নিজের ভাবনায় হারিয়ে আছে। তার কানে রাফিনের বলা কথা যাচ্ছে না। সে এতটাই ভাবনায় হারিয়েছিল যে রাফিন উঠে সেখান থেকে চলে গেল বাড়ির বাহিরে। সে টেরও পেল না। আয়ান নিজের রুমে যাচ্ছিল, তখন সমুদ্রকে আসতে দেখে সেও সুযোগ বুঝে রাফিনের জায়গা নিয়ে নেয়। তারপর কি হলো আপনারা তো শুনলেনই। বর্তমানে কি চান আপনি আমার থেকে? আয়ান কেন এমন করছেন? আমাকে এতটা ছোট করছেন সবার সামনে। আমার কি দোষ আয়ান? আমাকে বলবেন? আর পারছি না আমি এসব নিতে। রৌনাক এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। মিসেস আলিয়া রান্নাঘরে গেল মেয়ের দুপুরের খাবার বানাতে। রান্নাঘরে গিয়ে আফিয়াকে দেখেও না দেখার মতো করে নিজের কাজ করতে লাগলো সে। আফিয়ার সাথে কথা বলতে ইচ্ছে করছে না তার। নিজের বড় বোনের মতো ভাবত সে আফিয়াকে। আর আজ তার ব্যবহার মানতে কষ্ট হচ্ছে আলিয়ার। আলিয়া, মেয়েকে বোঝাও তুমি। যা হওয়ার তো হয়েই গেছে। এখন আয়নের স্ত্রী এখানে আছে, আয়নের থেকে দূরে থাকতে বলো তুমি। এসব শোভা পায় না। আমি ওর ইমোশনটা বুঝি, বাট আয়ান তো বিবাহিত এখন। মিসেস আফিয়ার কথায় আলিয়া হা করে তাকিয়ে আছে তার দিকে। সে ভাবতেও পারছে না মিসেস আফিয়া ওসব কিভাবে ভাবছে। কোন মুখে আপনি এসব কথা বলছেন ভাবি? আপনাদের মধ্যে মিনিমাম লজ্জা কাজ করছে না? আপনার ছেলে এত বড় অন্যায় আমার মেয়ের সাথে করার পরেও আপনি ছেলের সাপোর্টে এমন নোংরা ভাবনা আমার মেয়ের সম্পর্কে ভাবেন? ভাবাভাবির কি আছে? আজ তুমি সবাই সবার চোখের সামনেই দেখলাম কি ঘটেছে। রৌনকের বয়সও কম, আবেগ কাজ করে হয়তো করে ফেলেছে তখন। আলিয়া শিকদার কি আর বলবে এই কথায়। সে আর কথা না বাড়িয়ে নিজের মতো রান্না করছে।
আফিয়া শিকদারও খাবার বেড়ে নিয়ে যেতে লাগলো সামাইরার জন্য। সামাইরার রুমে গিয়ে খাবার রেখে দিল সে। জানো খালামণি, তোমার ছোট ছেলের বউ আমাকে অনেক অপমান করেছে। আমি যা দেখেছি তাই তো বলেছি, বলো। বাদ দে সামাইরা, তোকে যে এই কাজের জন্য এখানে এনেছি সেই কাজ মন দে। আমি জানি না ওই ক্যারেক্টারলেস মেয়ের মাঝে কি এমন দেখলো আঙ্কেল আর সমুদ্র ভাই। রাত ঠিক 10:20 বাজে। শিকদার বাড়ির এক নিয়ম হলো সকালের এবং রাতের খাবার সবাই একসাথে খাবে, কারণ দুপুরে সবার অফিস থাকে, ছোটদের স্কুল কলেজ। এই নিয়মটা সমুদ্রের দাদার তৈরি করা। নিয়ম অনুযায়ী খাবার টেবিলে সবাই এসে বসলো। সবার শেষে রৌনক সেখানে উপস্থিত হয়। সমুদ্র রৌনককে চেয়ার টেনে জায়গা করে দিল বসার জন্য। তো ছোট আম্মু, তুমি এখন কেমন আছো? ভালো আছি বড় আব্বু। শামীম শিকদারের প্রশ্নে মৃদু স্বরে জবাব দিল রৌনক। পিয়াস শিকদার এবার নরম গলায় বড় ভাইকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, আমি একটা কথা জানতে চাই আপনাদের কাছ থেকে। কি কথা বলো? আমি সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 7 দিনের মধ্যে আমরা ঢাকা শিফট হব। প্রেয়সীকে ঢাকার কলেজে অ্যাডমিশন দিয়ে দিব। তাই আমি আমার সন্তান ও স্ত্রীকে নিয়ে আলাদা হতে চাচ্ছি। শামীম শিকদার ভাতের লুকমাটা মুখে দিতে নিয়েছিল। ওই সময় ছোট ভাইয়ের কথা শুনে হাত থেকে প্লেট পড়ে গেল। অবাক চোখে ভাইয়ের দিকে তাকালো সে। সমুদ্র সব থেকে বেশি অবাক হয়ে আছে এই কথায়। ছোট আব্বু কেন হঠাৎ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিল। সমুদ্রের মায়ের কোনো রিয়েকশন নাই। সে স্বাভাবিক ভঙ্গিতে খেতে লাগলো। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ জানতে পারি আমি পিয়াস? আর কিছু জানার বাকি আছে আপনার ভাইয়া? সব কিছুই জানেন আপনি। আপনার ছোট ছেলের যে তার আপনার রিকোয়েস্ট রাখতে আপনার সব কথায় বিনা বাক্য রাজি হয়েছিলাম। তারপর কি হলো আমার মেয়ের জীবন নিয়ে টানাটানি ভাইয়া। আজকে সকালে সে বাসায় এসেছে, তারপর ওর উপর আরো মানসিকভাবে প্রেশার দেওয়া হলো। আর আমার একমাত্র মেয়ে, আমি চাই না এইখানে থেকে ও কষ্ট পাক। কি ব্যাপার পিয়াস, সকালে কি হয়েছে? আমার থেকে ভালো আপনি ভাবিজানকে জিজ্ঞাসা করেন। সমুদ্রের মা, পিয়াস, আলিয়া, তোমরা আমার রুমে আমার জন্য অপেক্ষা করে যাও। শামীম শিকদারের কথায় সবাই উঠে চলে গেল। তখন সমুদ্র বলল, বাবা, বাড়িতে কি এমন হয়েছে যে আমি জানি না? এসব কথার মানে আমি বুঝতেছি না, আমাকে ক্লিয়ার করে বলবা? তুমিও তাদের সাথে রুমে গিয়ে অপেক্ষা করো। তোমার সাথে আর কিছুই লুকাবো না আমি। ছোট আম্মু, তুমি খাবার শেষ করে গিয়ে ঘুমিয়ে থেকো, কেমন? আচ্ছা বড় আব্বু। রৌনকের মনে কু ডাকতে লাগলো। কি হবে এসবের পরিণতি? হাত ধুয়ে এসে সে অতীত নিয়ে ভাবতে লাগলো। আজ থেকে 2 বছর আগে যখন সে ইন্টার ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়ে কলেজে প্রথম দিন গেল, সেদিন তার পরিচয় হয় লিয়ার সাথে। প্রথম দেখায় লিয়া আর রৌনকের খুব ভাব হয়। এরপর দুইজন একসাথেই থাকত। রৌনককে দিয়ে আর নিয়ে আসার দায়িত্ব ছিল রাফিনের। লিয়া আর রাফিনের প্রেমের সূচনা হয় কলেজ থেকেই। লিয়া, কাল আমার জন্মদিন, তুই কিন্তু কাল সকালেই আমাদের বাসায় যাবি, ঠিক আছে? তোর জন্মদিন আর আমি যাব না, এটা কখনো হয় রুনু? ভাইয়া গিয়ে দিয়ে আসবে তোকে, তুই রেডি থাকিস। আমি নিজেই চলে আসব, আমাকে কারো নিয়ে আসা লাগবে না। বোনো, তুই তোর ফ্রেন্ডকে জিজ্ঞেস করতো, আমি নিয়ে আসতে গেলে কি তোর ফ্রেন্ড গায়ে ফোসকা পড়বে? রৌনু, তোর ভাইকে বল আমার গায়ে ফোসকা না পড়লেও তোর ভাইয়ের গায়ে ঠিকই পড়বে, কারণ আমাদের মতো গরিবদের বাড়ি গিয়ে বসার জায়গাও পাবে না। কি শুরু করলা তোমরা ভাইয়া? থামো প্লিজ। আর গরিব বড়লোক কোনো কথা না লিয়া, আজকের পরে যেন এসব আমি তোর মুখে না শুনি। আরে বাবা, রাগ করিস কেন? যা সত্যি তাই তো বললাম নাকি? এই মেয়ে, এই এত বড় সত্যি তোকে কেউ বলতে বলছে? শিকদার বাড়ি সকাল সকাল হাজির হয় লিয়া। লিয়া দেখতে খুব সুন্দরী, গায়ের রং উজ্জ্বল ফর্সা, লাল রঙের থ্রিপিসটাতে খুব সুন্দর লাগছে লিয়াকে। দোতলায় দাঁড়িয়ে থাকা আয়ান প্রথম দেখায় লিয়ার থেকে চোখ ফেরাতে পারছিল না। লিয়ার কথা বলা, লিয়ার হাসি, সব কিছুই আয়ানের নজর কেড়েছিল। সকালবেলায় মায়ের ডাকে ঘুম ভাঙ্গে রৌনকের। অতীতের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে টের পায়নি সে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গেল সে। সবার মুখের অবস্থা খুব গম্ভীর, কেউ কারো সাথে কথা বলছে না, নিজেদের মতো খাবার খেয়ে যাচ্ছে। আমার একটা কথা বলার ছিল বড় আব্বু। হ্যাঁ ছোট আম্মু, বলো তোমার কি কথা আছে? আব্বু, লিয়া আর আয়ানের বিয়ের কথা তো কেউ জানে না, আর যেহেতু শিকদার বাড়িতে নতুন অতিথির আগমন হচ্ছে, তাদের ওয়েলকাম তো করতেই হয়, তাই না? আমি চাচ্ছিলাম কি আমরা বাসার সবাই মিলে ছোটোখাটো একটা অনুষ্ঠান করি। তোমার মাথা ঠিক আছে ছোট আম্মু? এত কিছুর পরেও তুমি ওদের জন্য ভাবছো?
যারা তোমাকে ঠকানোর আগেও দুবার ভাবে নাই। আমি আয়ান আর লিয়াকে বাড়ি থেকে বের করি নাই, কারণ লিয়ার অবস্থার কথা ভেবে। যেহেতু তোমরা তাকে কিছুই বলো নাই, তাই এখন আর আমার জন্য তোমাদের নিজেদের মধ্যে ঝামেলা করার প্রয়োজন নাই বড় আব্বু। আমার কপালে যা ছিল তাই হয়েছে। সমুদ্র এতক্ষণ নিচের দিকে তাকিয়ে শুধু নিজের মতো করে খেয়ে গেছে। খাওয়া শেষ করে সে বলল, তোকে অন্যের কথা তো না ভাবলেও চলবে, নিজের কথা ভাব আগে। শোন, একটু পরে রেডি হয়ে থাকিস, আমি তুই আর রাফিন বের হব। কোথায় যাব আমরা? আমি যা বলেছি তা করবি তুই। এত প্রশ্ন তুই আমাকে কবে থেকে করিস? সাহস তো তোর ভালোই হয়েছে ফিনাইল খেয়ে। জি আচ্ছা ভাইয়া। সমুদ্রের এই কাট কাট জবাব রৌনক হজম করতে পারল না। আসার পরে তো ভালোভাবেই কথা বলেছে সমুদ্র তার সাথে। রৌনক ভেবেছিল সমুদ্র চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখন তো মনে হচ্ছে সমুদ্র আগের মতোই শয়তান মার্কা খাটাস আছে। সমুদ্র উঠে যাচ্ছিল, তখন তার বাবার কথায় থেমে গেল। তুমি অফিসে কবে থেকে জয়েন করবে সমুদ্র? আপনাদের অফিসের কাজ আপনি আয়নকে বুঝিয়ে দিন। আমার অফিসে জয়েন করা বিন্দুমাত্র ইচ্ছে নেই। তাহলে তুমি কি করবে নিজেদের অফিসে জয়েন না করে? এত পড়াশোনা করে তুমি মানুষের আন্ডারে কাজ করবে? কোনো কাজ ছোট নয়, এটা মনে রাখবেন। আর আমি কি করব তা আমার ভাবাই আছে, আমাকে নিয়ে আপনাদের না ভাবলেও চলবে। রাগের সাথে কথাগুলো বলে সমুদ্র ড্রয়িং রুম ত্যাগ করলো। সবাই হতভম্ব হয়ে আছে সমুদ্র আগের সেই রাগ দেখে। আয়ান আর আফিয়া শিকদার শয়তানি হাসি দিল। শামীম শিকদার অসহায়ভাবে সমুদ্রের যাওয়ার দিকে তাকিয়ে আছে। ছেলে কাল রাতে সব জানার পর থেকে এমন বিহেভ করছে সে ভালোই বুঝতে পারছে। অপরদিকে উপর থেকে লিয়া ভালোভাবে বুঝতে পারছে মা ছেলের মাথায় আবার কি ঘুরপাক খাচ্ছে। এদের প্রতি লিয়ার প্রচণ্ড ঘৃণা কাজ করে। ওই দিনটাকে লিয়া অভিশাপ দেয়, যেই দিন লিয়া এই বাড়িতে পা রাখে। আর আয়ানের চোখ ওর দিকে যায়। রৌনক রুমে যাওয়ার সময় লিয়ার সামনে পড়ে যায়। লিয়া অসহায় চোখে তাকিয়ে থাকে রৌনকের দিকে। রৌনক লিয়ার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যার মধ্যে আছে এক রাশ অসহায়তা আর অপরাধবোধ। লিয়া কিছু বলতে গিয়েও বলতে পারলো না রৌনককে। এখন যে লিয়া কিছু বলতে পারবে না, তার যে হাত পা বাঁধা। রৌনক লিয়াকে পাশ কাটিয়ে চলে গেল। ওখানে দাঁড়িয়ে থাকলে হয়তো রৌনকের রাগ আরো বেড়ে যাবে। সমুদ্রের কথা মতো রৌনক রেডি হয়ে গাড়িতে বসে আছে। কোথাও যাবে, কেনই বা যাবে সে জানে না। সমুদ্র প্রশ্ন করার মতো সাহসও তার হচ্ছে না। সমুদ্র এসে গাড়ি স্টার্ট দিল। তা পড়াশোনা করার ইচ্ছে আছে নাকি নিজেকে ঘরবন্দি করে সারা জীবন রাখবি? আপনি আবারও সেই আগের মতো আমার সাথে কথা বলছেন? এই কয়দিন তো সেই কি সুন্দরভাবে কথা বলতেন। এত কিছু করার পরেও তুই আমার কাছে আশা করিস আমি তোর বা তোদের সাথে ভালোভাবে কথা বলবো? রৌনক কি উত্তর দিবে খুঁজে পেল না। সত্যি তো এই মানুষকে আগে কিছুই জানানো হয় নাই। যাই হোক প্রিয়, তুই কিন্তু ফিনাইলকে সুইসাইড করার ড্রামাটা খুব সুন্দরভাবে করেছিস। নাটকে জয়েন করতে পারিস তো তুই? সমুদ্রের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছে রৌনক। রৌনককে এভাবে তাকাতে দেখে মুচকি হাসি দিল সমুদ্র। কি সব আবল তাবল বলতেছেন আপনি? তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। তোমার করা প্রতিটা কাজ আমার দৃষ্টির বাইরে নয়, এটা কিভাবে ভুলে যাও তুমি? রৌনক ভেবেছিল তাকে নিয়ে হয়তো কোনো 5 তারকা রেস্টুরেন্টে যাওয়া হচ্ছে। রৌনকের সব চিন্তাভাবনা ভুল প্রমাণ করে দিয়ে সমুদ্র তাকে নিয়ে গেল এক লোকালয়ে চায়ের দোকানে। শহর থেকে দূরে অনেকটাই গ্রামের দিকে হওয়ায় ভিড় খুব কম। ইতিমধ্যে রাফিনও সেখানে বাইক নিয়ে উপস্থিত হয়। চায়ের দোকানের সামনে থাকা বেঞ্চটিতে বসলো তারা। মামা, দুধ ছাড়া চিনি কম দিয়ে একটা লাল চা দিবেন, আর দুধ চা বেশি লিকারের 2টা, আর একটা ড্রিঙ্কও দিয়ে যান মামা। রাফিন, তুই কিছু নিবি? না ব্রো, আর কিছু না। রৌনক তাকিয়ে আছে তাদের দিকে। তাকে তো কিছু নিতে সাধলো না। নিজের জন্য ড্রিঙ্কু আর রাফিনকেও জিজ্ঞেস করলো। একা তাকে বাদে ব্যাপারটা খুবই গায়ে লাগলো তার। রাগে মুখ ফুলিয়ে বসে থাকলো। ড্রিঙ্কুটা নিয়ে সমুদ্র রৌনকের দিকে দিয়ে বলল, এই নে প্রিয়সী, এটা হাতে রাখ, তোর কাজে দিবে। আর রাফিন, ওরে রৌনক বইলা ডাক দেশ খান ভাই? ওর নাম রাখলাম প্রিয়সী, সব কাগজপত্রতেও তাই। আসলে ব্রো, রৌনক না তো আয়ান দিয়েছিল, আর আয়ানের জিদের কাছে হার মেনে বাড়িতে সবাই প্রিয়কে রৌনক ডাকে, তবে আব্বু আমি বাদে। আয়ান আয়ান আর আয়ান, তাই না? ও সব কথা কেন শোনা লাগবে? কেউই কোনো আওয়াজ করছে না কেন? সমুদ্র রেগে গেছে। প্রিয়সী এখন নিজের মতো ড্রিঙ্কু খাচ্ছিল। সমুদ্র এবার প্রিয়সীর দিকে তাকিয়ে বলল, তুই আমাকে বল যে তুই সুইসাইডে করার চেষ্টায় নাটক কেন করলি? ইভেন রাফিন, তুই কেন সাপোর্ট দিলি?
আব আসলে আমি আসলে আব আমি আমি এসব তোতলানো আর আমি বাদ দিয়ে আসল কথায় আসো জলদি। সমুদ্রের কথায় প্রিয়সী আর রাফিন দুইজন একে অপরের চেহারা দেখতে লাগলো। কি উত্তর দিবে সে সবাইকে? আসলে ভাইয়া হয়েছেটা কি আমি তোমাকে বলি। গত বছর আমার জন্মদিনে লিয়া আমাদের বাসায় প্রথম আসে। লিয়া আর রাফিন ভাইয়ার রিলেশন ছিল, তারা একে অপরকে খুব ভালোবাসতো। হোয়াট? লিয়া রাফিনকে ভালোবাসলে আয়নকে কেন বিয়ে করলো? আমার কথার মধ্যে বাম হাত কেন দাও? সব কথা তো শুনবে না ক্লিয়ার করি। আজও প্রিয়সীর রাগী কণ্ঠে দমে গেল সমুদ্র, তবুও নিজের ইমেজ ঠিক রেখে বলল, এরপর বলতে থাক। জন্মদিনের দিন থেকে আয়ান লিয়ার পিছে হাত ধুয়ে লেগে যায়। লিয়ার প্রতি আয়ানের এক প্রকার ভালো লাগা কাজ করে। যখন সে জানতে পারে লিয়া রাফিন ভাইয়াকে ভালোবাসে, তখন সে ক্ষিপ্ত হয়ে যায়। আমি জানি না কেন আয়ান ভাইয়া তোমাকে আর রাফিন ভাইয়াকে একদম সহ্য করতে পারে না। তখন আমি এসব জানতাম না। 10 মাস আগে একদিন হঠাৎ লিয়া গায়েব হয়ে যায়। কেন হয়ে যায় আমরা জানি না। শুধু লিয়া না, ওর পুরো পরিবার। ওর পরিবার বলতে লিয়ার ছোট ভাই আর ওর মা। আমি রাফিন ভাইয়া অনেক খোঁজ খবর নেই, তবুও পাই না। এরপর আয়ান ভাইয়াও চেঞ্জ হতে শুরু করে, আমার পিছু ঘুরতে থাকতো। আমাকে ফলো করা, বিরক্ত করা তার প্রধান কাজ হয়ে গেল। এক সময় সে আমাকে তার মনের কথা জানায়, আর আমার তার প্রতি একটু সফট কর্নার কাজ করছিল। একদিন আমি লিয়ার ভাই লাবিব আর আয়ানের এক পিকচার পাই। ফোনের ডায়াল প্যাড খুঁজে লিয়ার মায়ের নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করি। ওনার সাথে দেখা করার পর যা জানলাম তা শুনে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম। লিয়ার মা বলেছিল লিয়ার সাথে আয়ানের বিয়ে হয়ে গিয়েছে। লিয়া 7 মাসের অন্তঃসত্ত্বা। কিভাবে কি হয়েছে তখন জানলাম। আয়ান লিয়ার মা আর ভাইকে কিডন্যাপ করে বাধ্য করে বিয়ে করেন। এরপর ওদের অন্য জায়গায় শিফট করে সবার সাথে যোগাযোগ বন্ধ করায়। আমি আন্টিকে দিয়ে প্রমিস করাই যে এই কথাগুলো যেন সে লিয়া আয়ান কাউকেই না জানায়। এত কিছু হয়ে গেল, লিয়া কেন তোকে বা রাফিনকে জানায় নাই? এটা আমি জানি না ব্রো, সে কেন আমাকে বা বোনকে এসব জানায় নাই। তাহলে আয়ান তোকে কেন বিয়ের আসরে নিয়ে গেল আর এত নাটক করলো? সে কথা আমিও জানি না, এটা জানার চেষ্টা করেছি অনেক। ওই দিন আমি এসব কথা রাফিন ভাইয়া ছাড়া কাউকে জানাই নাই। এদিকে আয়ান ভাইয়া আমাকে প্রপোজ করে। আমি উত্তর না দেওয়ায় সে বাসায় জানায় আমাকে বিয়ে করবে। প্রথমে বড় আব্বু আর বড় আম্মু রাজি হয়নি। আয়ান কিন্তু আপনি দেশ ছেড়ে যাওয়ার পর থেকে বাড়িতে খাবার খায় না, এমনকি আঙ্কেলের টাকায়ও চলে না। আজও কেউ এ খবর জানে না যে সে কি কাজ করে এত টাকা কোথায় পায়। কেউ জিজ্ঞেস করলেও বলে না। বড় আম্মুকে দিয়ে বড় আব্বুকে বিয়ের কথাই রাজি করায়, না হয় আয়ান ভাই মরে যাবে এই কথা বলে। একে তো আপনি বড় আব্বুর সাথে যোগাযোগ রাখতেন না, তার উপর আয়ানকে যা একটু দেখতো। যদি ছেলেকে হারিয়ে ফেলতে হয় এই ভয়ে বড় আব্বুও রাজি হয়। আমার বাবা মাকে বড় আম্মু অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে রাজি করান। যখন আমি জানালাম এই বিয়ে আমি করব না, তখন বড় আব্বু আমাকে তার মাথা ছুঁয়ে কথা আদায় করেন। বাধ্য হয়ে আমি রাজি হই। আয়ান ভাই আমাকে কোন উদ্দেশ্যে বিয়ে করতে চাইছে আমি জানি না ভাইয়া, তবে শিওর ছিলাম বিয়েটা হবে না, আর তাই হলো। বিয়ের দিন আয়ান ভাই লিয়াকে নিয়ে হাজির। সব ঠিক হলে তুই কেন সুইসাইডের নাটকটা করলি? আমি বলেছি ব্রো, তুমি তো এমনি এমনি আসবে না, তাই আমি বনুকে এই আইডিয়াটা দেই যে এটা কর, তাহলে ভাইয়া চলে আসবে। আমাকে দিয়ে তোরা কি করবি? হ্যাঁ, সমুদ্র এক বুক আশা নিয়ে তাকিয়ে আছে প্রিয়সীর উত্তরের জন্য। তার মনের মধ্যে কি চলছে তা প্রকাশ করার বাহিরে। আমি তোমাকে আসতে বলেছি তারও কারণ আছে। আমাদের আয়ান ভাই সম্পর্কে জানতে হবে, ওনার মূল উদ্দেশ্য আমাদের খুঁজে বের করতে হবে। এই কাজ আমি বা রাফিন ভাই একা পারবো না, তাই তোমাকে আনা। কথা শেষ করে প্রিয়সী সমুদ্রের দিকে মুচকি হেসে তাকালো। সমুদ্র হতাশ দৃষ্টিতে তার প্রিয়র দিকে তাকালো। রাফিন শব্দ করে হেসে দিল। তোর এত হাসি কেন পাচ্ছে রে রাফিন? ভাই চা খাবা না? চা তো পানি হয়ে গেছে। তুই যে একা একা চা খেলে আমাদের মনে করিয়ে দিবি না যে আমাদের চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে? কিছু করার ছিল ব্রো, তুমি কথা শুনছিলে তাই। আর বনু তো এই চা কম শরবতেই খাবে, ওর অভ্যাস। চাকে ঠান্ডা করে শরবত বানিয়ে খায়। বান্দর কেয়া জানে আদরক কা স্বাদ। এভাবে খেতে দারুণ লাগে, তোমরা বুঝবে না, বুঝলা? প্রিয়সী সেই ঠান্ডা চাটাই খেয়ে নিল। সমুদ্রে তাও খাওয়া হলো না। সে উঠে বিল পে করে দিল, সাথে 2টা চিপস নিয়ে নিল। তা যাওয়া যাক, এখন এই জন্য তোদের এখানে আনা। তা ভাইয়া এরপর কি করবো ঠিক করবা না? তোর আর কিছু করা লাগবে না, তুই পড়াশোনায় মন দে। যা করার আমি করবো, যা গাড়িতে উঠে বস। প্রিয়সী মুখ গুমরা করে গাড়িতে উঠে বসে পড়ল চুপচাপ।
এই লোক তাকে সব সময় দমকাবে, একটুও ভালো না। সমুদ্র হালকা হেসে রাফিনকে নেক্সট অ্যাড্রেস দিলে রাফিন জানায় তার কাজ আছে, সে আসতে পারবে না। সমুদ্র প্রিয়কে নিয়ে যেন একাই লাঞ্চ করে নেয়। রাফিনকে বিদায় দিয়ে সমুদ্র গাড়িতে উঠে বসে প্রিয়র দিকে চিপসের প্যাকেট দুটি দিয়ে বলে, এভাবে মুখ ফুলিয়ে না রেখে চিপস খা, একদম এই ফুলানো প্যাকেটের মতো লাগছে তোকে। আমি জানি তো, আমি একটু গুলুমুলু দেখে তোমাদের সবার হিংসা হয়, বুঝলা? করতে থাকো হিংসা, আমিও আর ডায়েট করব না। সমুদ্র অবাক হয়ে তাকিয়ে থাকে প্রিয়সীর দিকে আর বলে, এই মাইয়া ডায়েট করছে এটাও শোনা লাগলো? প্রিয়সী রাগে চোখে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। না পারে সে সমুদ্রকে তার রাগের আগুনে পুড়িয়ে ছাই করে দিতে। সমুদ্র তো মিটি মিটি হেসেই যাচ্ছে। কি বললেন আমি ডায়েট করি, এটা শোনা লাগলো? মানে আমি যে ডায়েট করি তা অবিশ্বাস করছেন? ইস না, কে বললো আমি অবিশ্বাস করছি? আমি তো তোকে বিশ্বাস করলাম যে তুই ডায়েট করস। তা কত কেজি ওজন কমিয়েছিস? 1 মাস আগে আমি 1 কেজি ওজন কমিয়েছি, জানেন? প্রিয়সী অনেক ভাব নিয়ে কথাটি বলল। প্রিয়সীর কথা শুনে হু হু করে হেসে ফেলল সমুদ্র। প্রিয়সী অবাক হয়ে সমুদ্রের হাসি দেখে যাচ্ছে আর মনে মনে ভাবছে, লোকটার হাসি এত সুন্দর কেন? ইস, আমি এভাবে তাকালাম কি ভাববে? আপনি হাসছেন কেন এভাবে? হাসবো না তো কি করবো আমি? লাস্টে শোনা লাগলো প্রিয়সী শিকদার 1 কেজি ওজন কমিয়ে এত ভাব নিচ্ছে। আমি জানি আপনার চলে, আমি গুলুমুলু দেখে আপনার হয়তো জেলাস ফিল হয়, আমি বুঝি। সমুদ্র হেসে গাড়ি ড্রাইভ করা শুরু করে দিল। প্রিয়সী নিজের মতো চিপস খাচ্ছে আর ফোন বন্ধ করে স্ক্রোল করা শুরু করে দিল। দুজনের মধ্যে আর কোনো কথা হচ্ছে না। প্রিয়সী খুব মনোযোগ দিয়ে ফোনে কিছু করছে। প্রিয়, লাঞ্চে কোথায় যাবি? আপনার যেই জায়গা ভালো লাগে সেখানে চলুন। মোবাইল এত মনোযোগ দিয়ে কি করছিস? ভার্সিটি থেকে আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে, তা আমার ফ্রেন্ড ইনবক্সে শেয়ার করলো আমার সাথে। পড়াশোনা তো ছেড়েই দিয়েছিস। ভাবছি এবার তোকে বিয়ে দেওয়া যাক। আমি বিয়ে করছি না, এখন তুমি করো। সময় হলেই দেখা যাবে। রেস্টুরেন্টের সামনে গিয়ে গাড়ি থামিয়ে প্রিয়সীকে বলল ভিতরে যেতে। সমুদ্র গাড়ি পার্ক করে আসবে। সমুদ্রের কথা মতো প্রিয়সী ও রেস্টুরেন্টের মধ্যে ঢুকে সমুদ্রের অপেক্ষা করতে লাগলো। প্রিয়সী বসে বসে মেনু কার্ড দেখছিল। তখন ওয়েটার এসে জানতে চাইল, ম্যাম কি অর্ডার করবেন? একটা চিজ পাস্তা, মাশরুম স্যুপ, পিৎজা, বার্গার, চকলেট শেক, আইসক্রিম, বোরহানি, ও হ্যাঁ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, বিফ আর লাস্টে কোকা কোলা। আরও কিছু ম্যাম? দাঁড়ান, আমার সাথে যে আছে উনিও তো অর্ডার দিবেন, আমি তো শুধু আমার অর্ডার দিলাম আপনাকে। ওয়েটার আর সমুদ্র হা করে তাকিয়ে আছে প্রিয়সীর দিকে। সমুদ্র বসতে বসতে বলল, মাত্র এই কয়টা খাবার কি অর্ডার দিলি তুই প্রিয়? আর কিছু নিবি না? দেখছেন, আমিও ভাবছি কম হয়ে গেছে, কিন্তু কি করব বলুন? আমি তো বেশি খাবার খেতে পারবো না, ডায়েট করছি তো তাই। থাক, 1 ঘন্টা পরে আমাকে পানিপুরি আর ফুচকা খাওয়াতে নিয়ে যাইয়েন। প্রিয়সীর কথায় ওয়েটারের কাশি শুরু হয়ে গেল আর সমুদ্র অবিশ্বাস্য চোখে দেখে যাচ্ছে। মাথায় হাত দিয়ে বসে আছে সমুদ্র। স্যার, আপনি কিছু অর্ডার করবেন? হ্যাঁ, আমার জন্য কফি আর একটা চিকেন স্যুপ দিন। ওয়েটার চলে যাওয়ার পর সমুদ্র প্রিয়সীকে বলে, প্রিয় তুই ঠিক আছিস? হ্যাঁ, আমার আবার কি হবে ভাইয়া? জানেন আমার ক্ষুধা কম লাগছে, যদি বেশি ক্ষুধা লাগতো না তাহলে আমি কতগুলো খাবার যে অর্ডার দিতাম আজ। এত খাবার অর্ডার দেওয়ার পরেও বলছিস তোর কম ক্ষুধা লাগছে? এর থেকে আরো বেশি খাইতে পারিস। এত খাবার কোথায় যায় প্রিয়? এই, আপনি আমার খাবারের দিকে একদম নজর দিবেন না ভাইয়া। আশ্চর্য, খাবার আবার কোথায় যাবে? আমার পেটুতে যায়। তুই কোন ডায়েট চার্ট ফলো করিস আমাকেও দিস। বাসায় আমার রুমে দেওয়ালে টানানো আছে, বাসে গিয়ে দেখে নিয়েন। চুপচাপ থাকেন, খাবার দিতে এত লেট করছে কেন? সমুদ্র মনে মনে ভাবছে, এই কোন খাদকের পাল্লা এসে পড়েছে? আল্লাহ রে, এই মেয়ে এত খাওয়ার পরেও নাকি ক্ষুধা বেশি লাগে না, আমাকে 2 দিনে ফকির বানাবে। ওয়েটার খাবার দিয়ে যাওয়ার পর এক এক করে সব খাবার খেয়ে যাচ্ছে প্রিয়। সবগুলো আইটেম থেকে একটু একটু করে খাচ্ছে। সমুদ্র কফি খাওয়ার শেষ করার 10 মিনিটের মাথায় তার চিকেন স্যুপ দিয়ে গেল। সমুদ্র নিজের খাবার রেখে প্রিয়র খাওয়া দেখে যাচ্ছে। কিভাবে খাচ্ছে প্রিয় দেখে মনে হচ্ছে কতকাল না খেয়ে আসে সে। সমুদ্র একটু খাওয়ার পর আর খেতে পারছে না। প্রিয়সীর খাওয়া শেষ। সে কোকা কোলায় এক চুমুক দিয়ে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র ভাইয়া, আপনি যদি আপনার খাবার খেতে না পারেন তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। কিভাবে? আমাকে দিন, আপনি তো খেতে পারছেন না। আপনার উপর আমার খুব মায়া লাগছে ভাইয়া, তাই আপনার হয়ে স্যুপটা আমি খেয়ে নিব, না হলে এই কিউট চিকেন স্যুপ আপনাকে অভিশাপ দিবে। তুই খেতে পারবি? তোর পেটুতে জায়গা আছে?
না তো, কিন্তু আমি এখন স্যুপ না খেলে স্যুপটা কান্না করবে। আচ্ছা নে খা। সমুদ্র বুকার মতো দেখেই যাচ্ছে প্রিয়কে। স্যুপ নাকি অভিশাপ দিবে, কান্না করবে, আবার স্যুপ কিউটও হয়, আর কত কি শোনা লাগবে। সমুদ্র নিশ্চিত পাগল হয়ে যাবে এই মেয়ের সাথে আর কিছুক্ষণ থাকলে। প্রিয়সী খাবার শেষ করে ডুকুর তুলল। ইয়া, এসব কোন ধরনের কাজ প্রিয়? দূর ভাইয়া, চিল করো তো। চলুন দেখা যাক শিকদার বাড়িতে এখন কি হচ্ছে। সুমাইয়া, এই সুমাইয়া, কোথায় তুই? সামাইরাকে শিকদার বাড়িতে আদর করে সুমাইয়াও ডাকে। এই যে খালা, আমি এখানে। তোকে কি এই বাসায় এনেছি ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে আর সারাদিন বাড়ির বাইরে থাকতে? আমি কি করব বলো, তোমার বড় ছেলে আমাকে পাত্তাই দেয় না, এত চেষ্টা করি। লজ্জা লাগে না এই সব বলতে? মেয়ে মানুষ কেন হয়েছিস রে? একটা ছেলেকে নিজের দিকে টানতে পারিস না? আমার দিকে তাকাই না তোমার ছেলে। যাই হোক, আয়ান ভাইয়ের প্ল্যান কি খালা, কিছু জানো? আমার প্ল্যান জানার মতো যোগ্যতা আর বয়স এখনো হয়নি তোর, নিজের চরকায় তেল দে। সুমাইয়া আর মিসেস আফিয়া শিকদারের কথার মধ্যে আয়ান রুমে ঢুকে এই কথার জবাব দিল। তুমি চুপ থাকো আয়ান, বড় বড় লেকচার দিও না। বিয়ে ওই ফকিনীর বাচ্চাকে করেছো, লজ্জা লাগে না? রওনাককে বিয়ে করলেও তো এই বাড়ির বাকি অর্ধেক সম্পত্তি তুমি পেতে। মা, লিয়াকে নিয়ে একদম বাজে কথা বলবে না, আর অপমান তো দূরে থাক। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি আছে কি ওই লেয়ার মাঝে? লিয়াকে আমি ভালোবাসি, এই নিয়ে আর কোনো কথা হবে না। আর বাকি রইল রৌনক, রৌনককেও আমি বিয়ে করব। ওরা দুই বান্ধবী দুই সতীন হয়ে থাকবে, ওই সম্পত্তি কেবল আমার হবে। তুমি বলবে আর রওনাককে তোমাকে নাচাতে নাচাতে বিয়ে করে নিবে, তাই না? কেন নিবে না? ও আমার ভালোবাসে অন্ধ মা, দেখলে না আমার পাশে লিয়াকে দেখে সুইসাইডের চেষ্টা করছিল। হ্যাঁ, আমার সব মনে আছে। শুরু থেকে একটা কথা বলে যাচ্ছি আমি তোমাকে, সমুদ্র বড় ভাই হয়ে তোমাকে ও হিংসা করো না। অর্ধেক সম্পত্তি ওকে দিয়েছি তো কি হয়েছে? রওনাককেও বিয়ে করো, বাকি অর্ধেক তুমি নিজের নামে করে নাও। সমুদ্র সমুদ্র আর সমুদ্র, সমুদ্রকেও সব আদর সম্মান ভালোবাসাও কেন পাবে না মা? বাবার আদরে বাড়ির সবার চোখের মণি একটা সমুদ্র কেন হবে? তুমিও মা সমুদ্রকে ভালোবাসো, কেন ও তো? চুপ আয়ান, এই কথাটা আমি তোমার মুখে শুনবো না। সমুদ্র আমার ছেলে, আমার আর তো তোমার বড় ভাই, তোমায় মাথায় রেখো এটা। আয়ান রাগে দরজায় লাথি মেরে রুম থেকে বের হয়ে যায়। সুমাইয়া ওর খালাকে বলে লিয়া নাকি আয়ানকে তাবিজ করেছে। আফিয়া শিকদার কিভাবে তা মেনে নিচ্ছে? আফিয়া শিকদার উত্তর দিলেন, না মেনে উপায় নেই, আয়ান বড্ড জেদি, ওকে সামলানো দায়। লিয়ার বাচ্চা একমাত্র ভরসা এখন আমাদের। তুই যেভাবেই হোক যা করতে হয় কর, সমুদ্রকে প্রেমের জালে ফেল। প্রিয়সী এত খাবার খেয়ে আর উঠে দাঁড়াতে পারছে না। সমুদ্র এবার প্রিয়সীকে ভয় দেখানোর বুদ্ধি বের করলো। এত খাবার যে খেলি, তোর কাছে টাকা আছে প্রিয়, বিল কিভাবে দিবি? প্রিয়সীও ভাবনায় পড়ে গেল, সে তো টাকা আনে নাই, এখন সমুদ্রর দিকে অসহায়ভাবে তাকায়। আমার দিকে তাকাবি না, আমি এত টাকা দিতে পারবো না। এত কিপটামি কেন করেন? দিয়ে দেন না, বাসায় গিয়ে আম্মুর থেকে নিয়ে আপনাকে দিয়ে দিব। দিতে পারি, আমার এক শর্ত আছে। আচ্ছা, আমি আপনার সব শর্ত মানতে রাজি ভাইয়া। সমুদ্র রৌনককে নিয়ে নদীর পাড়ে ঘুরতে যায়। সুরেশ্বর নদীর পাড়টা আসলেই খুব সুন্দর। একটা নতুন ক্যাফের কাজ চলছে পাশেই, দেখতে খুব সুন্দর লাগছে। টিন আর কাঠ দিয়ে বানানো হচ্ছে ক্যাফে হাউসটি। জায়গাটা খুব সুন্দর সমুদ্র ভাইয়া, আমাকে কি আপনি এই ক্যাফে যখন পুরো তৈরি হয়ে যাবে তখন আবার নিয়ে আসবেন? জায়গাটা কি তোর খুব বেশি পছন্দ হয়েছে প্রিয়? হ্যাঁ, দেখেন কি বাতাস, সামনে নদী, কি শান্ত। আচ্ছা, আমি ওখানে গিয়ে নিচে নেমে পানিতে পা ডুবাই? না, দরকার নাই, পরে যাবি তুই। না, দেখেন ওই যে কত মানুষ নিচে নেমে কাজ করছে, তাদের তো কিছু হচ্ছে না। আমার সাথে বেশি তর্কের দরকার নাই, চল। তুই না ফুচকা খাবি? হ্যাঁ, খাওয়াবেন। আমার কাছে তো কোনো টাকা নাই, আমি দিতে পারবো না। দেওয়া লাগবে না, চল বাহিরে দেখি কোথায় ফুচকা পাওয়া যায় নাকি। সন্ধ্যা গনিয়ে এলো। প্রিয়সী আর সমুদ্র বাড়ি ফিরল। বাড়িতে সমুদ্রের সাথে প্রিয়সীকে ঢুকতে দেখে আয়ান রেগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। দ্রুত সে ওখান থেকে সরে যায়, যাতে সমুদ্র আর প্রিয়সী ওকে না দেখতে পায়। সমুদ্রে চলে গেল নিজের রুমে। প্রিয়সীকে তার রুমে যেতে হলে আয়ানের রুম পাস করে যাওয়া লাগে। আয়ানের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় প্রিয়সীকে টেনে দেয়ালের সাথে চেপে ধরে রাখে। থতমত খেয়ে যায় প্রিয়সী। আয়ানের এসব কাজে সে কিছুই বুঝতে পারছে না। আমাকে এভাবে টেনে নিয়ে আসার মানে কি? বাহ রৌনক, তোর এই রাগি রাগি আওয়াজ তো আমার সেই লাগে। মজা করছেন আমার সাথে আয়ান ভাইয়া? আমার হাত ছাড়ুন। আমার প্রতি ভালোবাসার 2 দিনের মধ্যেই শেষ? বাহ,
আজ আবার আমার বড় ভাইয়ের সাথে? ভালোবাসা শব্দটা অন্তত আপনার সাথে যায় না। আপনার স্ত্রী ঘরে আছে, আপনার এরকম কাজ শোভা পায় না। আর এসব নোংরা কথা আমাকে বললে ভালো হবে না। প্রিয়সী আয়ানকে এক প্রকার ধাক্কা মেরে সরিয়ে রাগে হন হন করতে করতে নিজের রুমে চলে গেল। কেমন সারা শরীর রীতিমতো গিন গিন করছে তার। ওয়াশরুমে জামা কাপড় নিয়ে চলে গেল। আয়ান নিজের রুমে যাওয়ার জন্য পিছু ফিরে তাকাতেই দেখে লিয়া দাঁড়িয়ে আছে। লিয়া আয়ানকে তাকাতে দেখে আবার নিজের রুমে চলে গেল। শোনো, যা জানো চুপ থাকো। রাফিনকে দেখে কি তার প্রতি পীড়িত তোমার উতলে উঠেছে? আমাকে নিজের মতো চরিত্রহীন ভাবছেন মিস্টার শিকদার? মুখ সামলিয়ে কথা বলো লিয়া। ওহ প্লিজ শাট আপ। আপনার মুখে এসব কথা মানায় না। আপনি নিজের ক্যারেক্টার সামলান। আর কিছুদিন পর সন্তানের বাবা হবেন ভেবে দেখেছেন এমন চেহারা নিয়ে সন্তানের সামনে কিভাবে দাঁড়াবেন? তুমি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ লিয়া। আমাকে রাগিও না, ফল ভালো হবে না। যা খারাপ করার আমার সাথেই তো আপনি করেই ফেলেছেন। আর কি করবেন? আর কিছু বাকি নাই। কিন্তু এমন দিন আসবে আপনি পস্তাবেন, খুব করে পস্তাবেন। আয়ান সোজা খাটে গিয়ে শুয়ে পড়ল। রাগ কন্ট্রোল করা লাগবে। লিয়ার সাথে তর্কে জড়িয়ে তাকে উত্তেজিত করলে বাচ্চার ক্ষতি হবে। লিয়া সোফায় বসে কান্না করতে লাগলো। এইভাবে কারো জীবন চলতে পারে না। প্রিয়সী গোসল সেরে এসে কম্বল জড়িয়ে বসলো। শীত লাগছে তার। সে নিজে নিজে বলতে লাগলো, এই বাড়ি থেকে যেতে পারলে বাঁচি আমি, কিন্তু বড় আব্বু তো যাওয়ার পারমিশন দিল না। কিছু একটা করতে হবে। এভাবে চলতে পারে না সব কিছু। এক বাসায় এই জঘন্য লোকের সাথে থাকা যায় না। লিয়া উঠে ধীরে ধীরে সমুদ্রের রুমে গেল। লিয়াকে এই সময় নিজের রুমে দেখে আশ্চর্য হয়ে গেল সমুদ্র। কি ব্যাপার লিয়া, কিছু হয়েছে কি? না ভাইয়া, কিচ্ছু হয়নি। তাহলে এই সময় তুমি আমার রুমে? আমি কিছু কথা বলতে চাই আপনাকে ভাইয়া। আচ্ছা বলো। ভাইয়া, আমি আয়ানকে ডিভোর্স দিতে চাই। আমি ওর সাথে আর থাকতে পারছি না। আর আমি আয়ানকে এসব বলার সাহসও পাচ্ছি না। আয়ান আমার মা আর ভাইকে নিজের কাছে আটকিয়ে রেখেছে। দেখো লিয়া, ডিভোর্স সবকিছুর সমাধান না। ভেবে দেখো, এখন তুমি একা না। বাবুরে তো আয়ান তোমাকে দিবে না। সে ওই বাচ্চার বাবা, সে তো তার অধিকার ছাড়বে না। আমি কিছু জানি না ভাইয়া। আপনি কিছু একটা করুন। আপনার মা আর ভাইয়ের আমাদের নিয়ে যে খেলা শুরু করেছে তা অনেক ভয়ঙ্কর। উনি আয়ানের সাথে আবারও প্রিয়সীর বিয়ে দিতে চাচ্ছেন। আর আয়ানও রাজি। আমার জীবন যেভাবে নষ্ট হলো, আমি চাই না আমার বেস্ট ফ্রেন্ডের জীবনটাও এইভাবে নষ্ট হোক। আয়ান অনেক ভয়ঙ্কর ভাইয়া। নিজের উদ্দেশ্য হাসিল করতে কাউকে মেরে ফেলতেও দুবার ভাববে না। সমুদ্র অবাক হয়ে তাকিয়ে আছে লিয়ার দিকে। মেয়েটা নিশ্চুপ কান্না করে যাচ্ছে। হেঁচকি উঠে গেছে তার। সমুদ্র বেশি অবাক হলো তার মায়ের কথা শুনে। সে কি ঠিক শুনেছে? তার মা এমন জঘন্য কোনো কাজ করতে পারে? শান্ত হও লিয়া, তোমার এই অবস্থায় এমন অস্থির বানায় না। এক কাজ করো, গিয়ে রেস্ট নাও। আমি দেখছি কি করা যায়। লিয়া সমুদ্রের কথায় ভরসা পেল। সমুদ্রের মাথা কাজ করছে না, কি করবে। উঠে সে তার বাবার মায়ের কাছে গেল। আম্মু আসবো? হ্যাঁ বাবা, আয় তুই। তোর কি পারমিশন নেওয়া লাগে? আমি কিছু কথা বলতে চাচ্ছি বাবা তোমাদের। হ্যাঁ বলো। শুনো, আয়নের বিয়ে হয়েছে। কয়েকদিন পর এই বাড়িতে নতুন একজন আসবে, তাই না? আমি চাচ্ছিলাম ব্যবসার সব ভার তুমি আয়নের উপর ছেড়ে দিয়ে রেস্ট করো। কি বলতে চাচ্ছ তুমি বাবা? আর এই সম্পত্তির অর্ধেক মালিক তুই। আমার নামের সব সম্পত্তি আমি আগেই তোকে দিয়ে দিয়েছি। এটাই তো অন্যায় করছো তুমি বাবা। আমার কথায় কষ্ট পেও না বাবা। আমি যেমন তোমার সন্তান, আয়ানও ঠিক তেমন। তাহলে আমাদের দুজনকে তোমার সম্মান চোখে দেখা উচিত। তুমি কিভাবে তোমার দামের সব আমাকে দিয়ে দিলে? আয়ান কি পেয়েছে বাবা? ওরও অধিকার আছে। শিকদার বাড়ির একমাত্র বংশধর তুই সমুদ্র। আর এসব সব এই শিকদার বাড়ির রক্ত হিসেবে তোর পাওয়ার কথা। তাহলে বাবা, আজ আমারও বলার কথা, আয়ান যেমন তোমার ছেলে না তেমন আমিও তো আম্মুর ছেলে না। সেই হিসেবে আম্মুরও আমাকে লালন পালন করা উচিত হয় না। আমাকে সে আয়ানের থেকে বেশি ভালোবাসা দিয়েছে, এটাও তার উচিত হয় নাই। তোমার ভাবনা আর কাজের জন্য আয়ানের এই অবস্থা। সমুদ্র, তুই তোর বাবার সাথে এভাবে কথা বলবি না। ওনার যা ভালো মনে হয়েছে তিনি তাই করেছেন। এইভাবে বলার কোনো মানে নেই। কিভাবে বাদ দিব আম্মু? তুই আমাকে কোনো স্বার্থ ছাড়াই ভালোবেসে গেলে। আর আব্বু কেন পারলো না আয়নকে আমার মতো করে দেখতে? ছোট থেকে সব আমি পেয়েছি, আয়ন কিছু পায় নাই। বাবা তার খোঁজও রাখে নাই। আফিয়া শিকদার কান্না করছে। সে যেমন হোক সমুদ্রকে সে অনেক ভালোবাসে। সমুদ্রের জন্য তার ভালোবাসা, আদর, স্নেহ কম ছিল না। কিন্তু তার বাবা আয়ানের প্রতি সেই সমান দায়িত্ব পালন করতে পারে নাই।
আজ এত সব কিছুর জন্য দায়ী একমাত্র সমুদ্রের বাবা। সে যদি আয়ানকে সমুদ্রের মতো ভালোবাসা দিত তাহলে আয়ানের মনে সমুদ্রের প্রতি এত তিক্ততা এসে জমা হতো না। সব কিছুর লিমিট থাকে। ছোটবেলা থেকে আয়ানের প্রতি এমন ব্যবহার করায় তার মন বিষিয়ে গেছে, তাই তো সমুদ্রকে ঘৃণা করে। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও বাবা, কিন্তু এটাই সত্যি। তোর কথা ভুল নয় সমুদ্র, আমি অন্যায় করেছি তাই আয়ান এমন করেছে। তুই যা ভালো মনে করিস তাই কর। দরকার নাই সমুদ্র, তোমার নামে যা আছে তোমার থাকুক, আয়ানকে দিতে হবে না। আমি তোমাকে আয়ানের থেকেও বেশি ভালোবাসি। আমি জানি আম্মু তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই সম্মতির জন্যই না তুমি আমার প্রিয়সীকে আমার থেকে আলাদা করে আয়নের সাথে বিয়ে দিতে চাও, যাতে আয়ান ওর ভাগ্যের সম্পত্তি পায়। আমার প্রিয়সীকে হলেই হবে, আর কিছু চাই না। রাতে উকিল আসবে, তোমরা উপস্থিত থেকো, ঠিক সময় আমি আসি। সমুদ্র যাওয়ার পথে তাকিয়ে থাকে তার বাবা মা। তাদের দুজনেরই মনেই আজ পাহাড় সমান অপরাধবোধ। দুজন সমান অপরাধী। শিকদার বাড়ির প্রতিটা মেম্বার আজ ড্রয়িং রুমে উপস্থিত। প্রেগন্যান্ট লিয়াও সেখানে এসে দাঁড়ায়। তা দেখে প্রিয়সী উঠে দাঁড়িয়ে তাকে বসতে দেয়। আমাদের আজ এখানে ডাকার কারণ কি সমুদ্র, আমাদের বলবে? হ্যাঁ অবশ্যই যাচ্ছ, জানাবো। আশা করি আপনি আমাকে বিশ্বাস করেন। তোকে বিশ্বাস করবো না তো আর কাকে করবো বাবা? তাহলে বসো, একটু অপেক্ষা করো। প্রিয়সীর বাবা আর সমুদ্রের কথোপকথনে আয়ান বিরক্ত হচ্ছে। আয়ান চেয়েও কিছু বলতে পারছে না। কি এমন কাজ যে সবাই চুপচাপ আছে? তখনই একজন উকিল বাড়িতে আসলো। সরি সমুদ্র, আমার আসতে একটু লেট হয়ে গেল। ইটস ওকে মিস্টার মিনহাজ, এবার আপনার যা কাজ করার তা শুরু করুন। সব রেডি করাই আছে, শুধু আপনাদের সাইন করলেই হবে। প্রিয়সী এতক্ষণ চুপচাপ থাকলেও এবার জিজ্ঞেস করলো, এসব কিসের কাগজপত্র? আর সবাই সাইনই বা কেন করবে? এটা আমার নামের সম্পত্তির কাগজ। আমার নামে যা যা বাবা দিয়েছেন আজ আমি তা সবকিছু আয়নের নামে দিয়ে দিচ্ছি। সমুদ্রের কথায় ওর বাবা মা বাদে পরিবারের সবাই আশ্চর্য হয়ে গেল। সমুদ্র কেন এসব করছে? আয়ান তো আকাশ থেকে পড়েছে বলে মনে হচ্ছে। এসব কি বলছো ভাইয়া? আমি কেন তোমার নামে সম্পত্তি নেব? এই সম্পত্তি তোমার বাবার, তাই এর উপর অধিকার শুধু তোমার। আমার একার বাবা না, তোরও বাবা আয়ান। সে হয়তো ভুল করেছে, তাই বলে মা যেমন আমাদের দুজনের বাবাও সেম। আর আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে নিয়েছি। কারো কোনো আপত্তি আছে? কেউই কিছু বলল না, কারণ যার সম্পত্তি সে নিজে দিয়ে দিয়েছে তাতে অন্য কেউ কি বলবে। আর সব থেকে বড় কথা, সমুদ্র কিছু না ভেবে কিছু করে না। আয়ান আর কিছু বলল না। এত সম্পত্তির মালিক সে একা হবে এসব ভেবেই খুশিতে তার চোখ চিকচিক করে উঠল। কিছু না করেও সব তার নিজের হচ্ছে, এর থেকে ভালো আর কি হবে। আয়ানের নামে সব লিখে দিল সমুদ্র, আর বাকি সবাই শুধু নির্বাক শ্রোতা। তখন সমুদ্র প্রিয়া শিকদারের উদ্দেশ্যে বলল, ছোট আব্বা, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। মনে আছে তুমি আমাকে কি ওয়াদা দিয়েছিলে? আজ তোমাকে তোমার ওয়াদা পূর্ণ করতে হবে। আমাকে আমার আমানত ফেরত দিতে হবে। আমার সব মনে আছে রে, আমাকে ক্ষমা করে দিস। আমি তোর আমানতের খেয়ানত করতে যাচ্ছিলাম। আমার কোনো আপত্তি নাই যদি প্রিয়সী রাজি থাকে। প্রিয়সী ওর বাবা আর সমুদ্রের কথায় অবাক হয়ে বোকার মতো তাকিয়ে আছে। কি বিষয়ে কথা হচ্ছে তা তাদের বোধগম্য হচ্ছে না। প্রিয়সীর মা মেয়ের দিকে তাকিয়ে আছে। সে সিদ্ধান্ত নিল মেয়েকে জানাবে। মেয়ের হাত ধরে ওখান থেকে চলে গেল বাড়ির ভিতরে। এর মধ্যে ওখানে সমুদ্র ও বাকি সব পেপার চেক করে নিল। অনেকক্ষণ পর যখন প্রিয়সীকে নিয়ে ওর মা আসেন, প্রিয়সী তখন নিশ্চুপ, নিচের দিকে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়সীর মা জানালো সে বিয়েতে রাজি। সমুদ্র আর প্রিয়সীর বিয়ে পড়ানো শুরু হলো। আয়ান শুধু নির্বাক শ্রোতা হয়ে দাঁড়িয়ে আছে। আজ সে জিতেও হেরে গেল। সমুদ্র সম্পত্তি দিয়ে মেইন জিনিস নিয়ে গেল। হাতের কাগজ মুষ্টিবদ্ধ করে রাখলো। আয়ানের অবস্থা দেখে মৃদু হাসল লিয়া, আর মনে মনে বলল, দেখো কেমন লাগে যখন নিজের অতি প্রিয় জিনিসটা চাইলেও হারানো লাগে। রাফিন এক দৃষ্টিতে লিয়ার দিকে তাকিয়ে আছে। লিয়াকে দেখতে খুব সুন্দর লাগছে। প্রেগনেন্সির জন্য হয়তো লিয়ার চেহারায় এত লাবণ্যময় লাগছে। কি গুলুমুলু লাগছে মেয়েটাকে। চোখের কোণে এসে পানি বীর জমাতে শুরু করলো। দৃষ্টি ঝাপসা হতে লাগলো রাফিনের। আজ হয়তো আয়ানের জায়গায় তার থাকার কথা ছিল। আজ লিয়ার গর্ভে আয়ানের সন্তান না, রাফিনের হতো। কিন্তু সব কি আর চাইলেও পাওয়া যায়? লিয়া রাফিনের ভাগ্যে ছিল না, তাই আজ সে অন্য কারো। চোখ থেকে গড়িয়ে পড়া পানি হাত দিয়ে মুছে ফেলল সে। সমুদ্র আর প্রিয়সীর বিয়ের পরে সমুদ্র সবাইকে জানায় তার চাকরি না হওয়া অবধি তারা এই বাড়িতে থাকবে। সমুদ্রের এমন কথায় বাড়ির কেউ রাজি না।
প্রিয়সী, আমি চাইছি তুই তোর নামের সব রাফিনকে দিয়ে দিবি। আজ থেকে তুই আমার স্ত্রী। আমি চাই তোর স্বামী যতটুকু আছে ততটুকুই তোর হবে। আর যদি তুই চাস এই শিকদার বাড়িতে থাকতে তাহলে আমার আপত্তি নাই, কিন্তু আমি এই বাড়িতে থাকবো না। এখন এই বাড়ি আয়ানের। যেমন আয়েশার ঠিক তেমন আমারও সমুদ্র। তুমি আর প্রিয়সী কোথাও যাস না। ছোট আব্বু আম্মুকে আমাকে বিশ্বাস করতে পারো। আমি যেখানে যাই তোমাদের মেয়েকে কষ্ট পেতে দিব না। ও যাতে সব থেকে ভালো থাকে আমি সেই ব্যবস্থাই করব। ভাইয়া তুমি এখানেই থাকবে, কোথাও যাবে না। আয়ান না চাইতেও নিজের ইমেজ বজায় রাখতে এটা বলল। না আয়ান, আমি অনেক পেয়েছি। এই বাসা থেকে এবার না হয় তোর পালা। প্রিয়সী, আমি চাই আমরা যাওয়ার পর রাফিনও তার সমান অধিকার পাক। রাফিন নিজের অধিকারে দাপটের সাথে এই বাসায় থাকবে। ভবিষ্যতে ওর বিয়ে হবে, তখন ওর স্ত্রী সন্তান হবে, যাতে তাদের অধিকার ঠিকঠাক থাকে। প্রিয়সীর মনে সমুদ্রের প্রতি সম্মান বাড়তেই থাকে, থাকবেই না কেন। সমুদ্র সবার কথা কিভাবে মনে রাখে, সব সিদ্ধান্ত নেয়। আমার কোনো সমস্যা নাই। আমার কোনো কালেই এসবের প্রতি আগ্রহ ছিল না, শুধু দাদু আমাকে এসব দিয়ে যায়। আমিও চাই সব কিছু আমার ভাইয়া পাক। আমার ভাইয়া আমাকে খুব ভালোবাসে, আমিও বাসি। কথা বলতে বলতে রাফিনের কাছে গিয়ে কান্না করে দেয় প্রিয়সী। কেন কান্না পাচ্ছে তার সে জানে না। হয়তো এই বাইয়ের থেকে দূরে যেতে হবে এই কথা ভেবে। এটাই যে নিয়তি। রাফিনের বিয়ের কথা শুনে লিয়ার বুকটা ডক করে উঠল। উঠবেই বা না কেন, নিজের সামনে নিজের ভালোবাসা অন্য কারো হবে এমন কথায় তো কষ্ট হবেই। কিন্তু লিয়া, সেও তো অনেক আগে রাফিনকে টকিয়েছে। সে তো আয়ানের মুখে আটকে রাফিনকে ধোঁকা দিয়েছিল। আয়ান তো একা দোষী না। লিয়ার ইচ্ছা না থাকলে আয়ানের একা এতদূর আগানো কখনোই হতো না। সুমাইয়া নিজের বান্ধবীর জন্মদিনে গিয়েছিল। সে যখন এসে জানবে সমুদ্রের বিয়ে হয়ে গেছে, তখন কি হবে? সবাই যে যার কাজে ব্যস্ত। আজ হুট করে যে এভাবে বিয়ে হয়ে যাবে কেউ ভাবে নাই। প্রিয়সী নিজের রুমে দরজা আটকে বসে আছে। প্রিয়সীর মা আর সমুদ্রের মা রান্নাঘরে রান্না করতে ব্যস্ত। আয়ান যেন কোথাও বেরিয়ে গেছে। ড্রয়িং রুমে সোফায় বসা লিয়া, সামনেই রাফিন। এভাবে বসে থাকতে লিয়ার খারাপ লাগছে, কিন্তু হুট করে দাঁড়াতে পারে না। এত বড় পেটুনি, তাড়াহুড়া করে দাঁড়ানো যায় না। রাফিন এতক্ষণ ধরে লিয়ার হাঁসফাঁস করা দেখছে। নিজের নীরবতা ভেঙে রাফিন বলল, কেন আমার সাথে প্রতারণা করলে লিয়া? আয়ানের মাঝে কি এমন দেখলে যে আমার কথা ভুলে গেলে? আমাকে কি ভালোবাসো নাই কখনো? আমাকে ভুল বুঝো না রাফিন, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার মতিভ্রম হয়েছিল। তাই তো আমি কিছু না ভেবে আয়নের ফাঁদে পা দেই। বাইরের চাকচিক্যের মোহে পড়ে যাই আমি। আমাকে ক্ষমা করে দিও, নিজের লাইফে এগিয়ে যাও রাফিন। আমার জন্য এতটা ভাবার জন্য ধন্যবাদ তোমাকে। আসো, আমি তোমাকে দাঁড়াতে হেল্প করি। এখানে আর কেউ নাই। রাফিন লিয়ার অনুমতির অপেক্ষায় থাকলো না। লিয়ার হাতের কবজি ধরে দাঁড়াতে সাহায্য করলো। লিয়া ধীরে ধীরে এক এক সিঁড়ি বেয়ে উঠছে, আবার থেমে যাচ্ছে। বুঝাই যাচ্ছে তার কষ্ট হচ্ছে। এভাবে দাঁড়িয়ে থেকে আবারও আরেক সিঁড়ি উঠল। এভাবে উপরে উঠা লিয়ার কাছে অনেক টাফ লাগছে। এক পা উপরে দিয়ে ভারসাম্য হারিয়ে সিঁড়ির দিয়ে নিচে পড়তে গেল লিয়া। গগনবিদারী চিৎকার দিয়ে উঠল সে। রাফিন লিয়ার চিৎকার শুনে দৌড়ে লিয়ার কাছে যায়। লিয়া অসহ্য ব্যথা আর যন্ত্রণায় ছটফট করছে। সারা ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। বাড়ির সবাই, প্রিয়সীও দৌড়ে আসলো। আমার বাচ্চাকে বাঁচাও রাফিন, আমাকে হাসপাতাল নিয়ে চলো। রাফিন চুপচাপ পাথরের মতো বসে আছে। লিয়ার করুণ আর্তনাদ তার কানে পৌঁছানো মাত্র তার হুঁশ আসে। সে পাজাকুল করে আগাতে বাড়ির সবাই সাথে যায়। বাড়িতে রাফিন বাদে কোনো পুরুষ নাই। রাফিন গাড়িতে পিছনের সিটে রাখে। সেখানে প্রিয়সী আর তার মা বসলো, আর আফিয়া শিকদার রাফিনের পাশে বসলো। সবাই খুব চিন্তিত। আফিয়া শিকদার যতই লিয়াকে অপছন্দ করুক না কেন, লিয়ার অবস্থা তেমন ভালো না। লিয়া চোখ খুল, আর একটু কষ্ট কর, আমরা হাসপাতালে যাচ্ছি, প্লিজ চোখ খুলে রাখ। আমি আর পারছি না রোনো, আমি মনে হয় আর বাঁচবো না। কিন্তু আমার বাচ্চাটাকে বাঁচা প্লিজ। কিছু হবে না মা, তোর আর বেবির। আল্লাহকে ডাক লিয়া। কথা বলতে বলতে তারা হাসপাতালে চলে গেল। প্রিয়সীর মা সবাইকে ফোন দিয়ে খবর জানান। শুধু সমুদ্র আর আয়ানের ফোনে তারা পায় না। লিয়াকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে, রক্ত লাগবে, তা আফিয়া শিকদার দিবে বলে ঠিক করেছে। লিয়ার অবস্থা তেমন ভালো না, সিজার করতে হবে তার। সবাই চুপচাপ বসে বসে আল্লাহকে স্মরণ করে যাচ্ছে। ঘণ্টাখানেকের মধ্যে সমুদ্রের বাবা আর প্রিয়সীর বাবাও সেখানে উপস্থিত হয়। নার্স একটি বাবুকে কুলে নিয়ে আসে। লিয়ার ছেলে বাবু হয়েছে, তবে
উপর থেকে পড়ায় বাচ্চাটার মাথায় ভালোই চোট পেয়েছে, তাই তাকেও শিশু ওয়ার্ডে ভর্তি করে রেখেছে। লিয়ার এখনও জ্ঞান ফিরে নাই। আয়ান আর সমুদ্র হাসপাতালে চলে এসেছে। আয়ানের চোখ ফুলা, মেবি কেঁদেছে তাই। হন্তদন্ত হয়ে কেবিনে ঢুকে পড়ল সে। লিয়ার পাশে বসে তার হাত ধরে কেঁদেই যাচ্ছে। আয়ানের মতো মানুষ ভালোবাসতেও জানে, তা কি বিশ্বাস হয়? স্ত্রীর এমন অবস্থায় সে যে ভেঙে পড়েছে। মা, ও মা, আমার বেবি কেমন আছে? আর লিয়ার চোখ খুলছে না কেন? মা, ওরে তাকাতে বলো। দেখো, আমার বুকটা খালি খালি লাগছে। কাঁদে না আয়ান, লেয়ার ঠিক আছে। আর তোমার ছেলে বাবু হয়েছে, ওর একটু সমস্যা, এই জন্য ওকে চেক আপের জন্য রাখা হয়েছে বাবা। সব আমার দোষ। আমি কেন লিয়াকে একা ফেলে চলে গেলাম? আজ আমি থাকলে তো এটা হতো না আম্মু। আমি অনেক খারাপ আম্মু। আল্লাহ আমাকে এইভাবে শাস্তি দিবে? আমার বাচ্চাটা তো দোষ করে নাই, ও কেন এইভাবে কষ্ট পাচ্ছে? আয়ানের আহাজারিতে সবার মন খারাপ করে দিচ্ছে। আয়ান যতই খারাপ হোক না কেন, এমনটা কারোই মানার যোগ্য না। প্রিয়সী আর সমুদ্র এক জায়গায় বসেছিল। আপনি বাবুকে দেখবেন? হ্যাঁ, আমি দেখবো। তুমি দেখছো? না, চলেন দেখে আসি। প্রিয়সী আর সমুদ্র চলে গেল বাবুকে দেখতে। বাবুটা কত ছোট! আল্লাহ, সময়ের আগে দুনিয়াতে আসায় এখনো অনেক উইক দেখা যাচ্ছে বাবুকে। দেখতে দেখতে 16 দিন চলে গেল। আয়ান, সমুদ্র আর প্রিয়সী একদিন হাসপাতালে বেশি ছিল। আয়ান এতদিন অনেক শান্ত ছিল, কারো সাথেই বেশি কথা বলে নাই। লিয়া আয়ানের প্রতি আবারও দুর্বল হয়ে পড়েছে। আয়ানের এমন কেয়ারিং কান্না সব কিছুর জন্য। বাচ্চাকে কুলে নিয়ে আয়ানের সে কি কান্না! প্রতিটা মানুষ খারাপ হতে পারে, কিন্তু কোনো বাবা খারাপ হয় না। সন্তানের প্রতি ভালোবাসাও মিথ্যে হয় না, তা আয়ানকে দেখলেই বোঝা যায়। আজকে সবাই লিয়া আর ওর বাচ্চাকে নিয়ে শিকদার বাড়ি যাবে। বাচ্চার নাম রাখা সাধারণত 7 দিনের দিন হয়। বাবু অসুস্থ থাকায় তা 21 দিনে করবে বলে সবাই ঠিক করেছে। শিকদার বাড়িতে নতুন অতিথির আগমনে আবারও খুশিতে ভরে উঠেছে। প্রিয়সী লিয়ার সাথে কোনো কথা না বললেও সারাদিন বাচ্চাটার সাথে দুষ্টুমি করে। আকিকার সব আয়োজন আয়ান আর সমুদ্র মিলেমিশেই করেছে। বাড়ির সবাই এটা দেখে খুব ভালো লাগছে। অবশেষে 2 ভাইয়ের মধ্যে ঝামেলার অবসান ঘটতে চলেছে। এত খুশির মধ্যে সব থেকে খারাপ আছে সুমাইয়া। এই খুশি যেন তার 2 চোখের বিষ। প্রিয়সীর প্রতি সমুদ্রের ভালোবাসা কে আর দেখে জলে পুড়ে মরছে সে। অবশেষে নাম রাখার অনুষ্ঠানে বাচ্চার নাম রাখা হলো লিয়ান শিকদার। নামটা অবশ্য প্রিয়সীর রাখা। আয়ান আর লিয়ার নামের সাথে মিলিয়ে রাখা হয়। সব অনুষ্ঠান শেষে প্রিয়সী আর সমুদ্র ঘুরতে যাবে বলে ঠিক করে রাখে। প্ল্যান অনুযায়ী তারা বেরিয়ে যায়। প্রিয়, আমাকে বিয়ে করে কি তোর কোনো আফসোস হয়? আফসোস কেন হবে আমার? আপনার মতো কাউকে পেয়েছি, সেটাই আমার ভাগ্য। তুই যে আমাকে ভালোবাসিস না প্রিয়সী? আমি তো চাই প্রিয়সীর ভালোবাসায় ভেসে যেতে। কে বলেছে আপনাকে সমুদ্র যে প্রিয়সী আপনাকে ভালোবাসে না? কই, প্রিয়সী তো কখনোই আমাকে বলে নাই সে আমাকে ভালোবাসে। সমুদ্র যে মজা করছে তা তার এক্সপ্রেশন দেখেই বুঝে গেল প্রিয়সী। যা, আপনি আমার সাথে মজা করছেন, এটা একদম ঠিক না। আমি মজা করছি না। জানেন, আমি আমার অনুভূতি বলতে পারি না, সব কথা গুছিয়ে সাজিয়েও বলতে পারি না। তবে আমি আপনাকে খুব ভালোবাসি। এই প্রিয়সীর ভালোবাসা আপনার প্রতি এক সমুদ্র সমান। এভাবে বললে কি আর নিজেকে ঠিক রাখা যায়? জান, দেখে শুনে গাড়ি চালান আপনি, না হলে অ্যাক্সিডেন্ট হবে। প্রিয়সীর কথা শেষ হওয়ার আগেই এক ট্রাকের সাথে তাদের গাড়ির ধাক্কা খেয়ে যায়। সমুদ্র আর প্রিয়সী কিছু বুঝে ওঠার আগেই এমন হয়ে গেল। রক্তাক্ত 2টি হাত গাড়ির ভাঙ্গা দরজা দিয়ে বেরিয়ে আসে। গাড়ির উপরে ট্রাক উঠে যাওয়ায় দুজনের মাথা তেতলে গেছে। শিকদার বাড়ির সবাই অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ছুটে গেল হাসপাতালে। সমুদ্র আর প্রিয়সীর গড়ি মোবাইল পেল তারা। এটা পেয়েই লাশ শনাক্ত করা হলো। বাড়ির সবাই খুব ভেঙে পড়েছে। আয়ান সবাইকে সামলে নেয়। প্রিয়সী আর সমুদ্রকে দাফন করা হয়। হেসে নাও, যত খুশি হওয়ার হয়ে নাও। আমরা আবার ফিরে আসবো, তখন তোমরা ছাড় পাবে না। সব অন্যায়ের শাস্তি তোমরা পাবে। তো বন্ধুরা, আমাদের গল্পগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভালোবাসার গল্পে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো রাখুন নিজের ভালোবাসার মানুষটিকে। ধন্যবাদ।